হ্যাঁ, দেখুন বোর্ডে 9টি হাত আঁকা আছে। এখানে আমরা 1 নাম্বার দেই, এটি 2 নাম্বার, এটি 3 নাম্বার, এই 4, এই 5, 6, 7, এই 8, এইবার হচ্ছে 9। দেখেন এখানে বোর্ডে 9টি হাত আছে, দেখতে পাচ্ছেন তো আপনারা? হ্যাঁ, এবার 9টা হাত আঁকার পরে সাধারণত প্রত্যেকটি হাতে কিন্তু অন্ততপক্ষে একটি আয়ু রেখা, একটি শিরোরেখা এবং একটি হৃদয় রেখা, এই 3টি রেখা কিন্তু প্রায় থাকে, তাই থাকে না? তাহলে 3টি করে রেখা আমরা আপাতত দিয়ে রাখি। এই 3টি রেখা কিন্তু কমন প্রায় থাকে, 2-1 জনের ক্ষেত্রে দেখা যায়, খুব কম সংখ্যক হাতে দেখা যায় যে শিরোরেখা এবং হৃদয় রেখা মিলে একটি মাত্র রেখা থাকে। সেক্ষেত্রে আমরা শিরোরেখা ধরবো না হৃদয় রেখা ধরবো, সেটিও কিন্তু অনেক সময় কনফিউজড হয়ে যেতে হয় যে আমরা এটি কোন রেখার মধ্যে ফেলবো। যেহেতু এটি হৃদয় রেখা নাই ওদিকে অথবা শিরোরেখা নাই, একটি মাত্র রেখা আছে, এটা কিন্তু খুব কম সংখ্যক হাতে দেখা যায়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে কিভাবে আমরা সহজভাবে হাত দেখা শিখতে পারি। তাহলে আমরা 9টি হাত নিব। আপনাদের প্রশ্ন জাগতে পারে যে আমরা 9টি হাত কেন নিব? আমরা তো 10টি নিতে পারতাম, 12টি নিতে পারতাম, বা 15টি নিতে পারতাম, অন্য বা 6টি নিতে পারতাম, এ ধরনের প্রশ্ন আপনাদের জাগতে পারে। আমার কথা হচ্ছে 9টি হাত নেওয়ার উদ্দেশ্য হচ্ছে গ্রহ 9টি। এই 9টি গ্রহকে আমরা আগে চিহ্নিত করব যে কোন গ্রহ শুভ এবং কোন গ্রহ অশুভ। এইবার যে ব্যক্তি আপনাদের কাছে হাত দেখাতে আসবেন তারও ঠিক কিন্তু একটি হাত থাকবে, এই হাতে 9টি গ্রহ থাকবে। তা 9টি হাতের ছবি আঁকার অর্থ এই যে ওই হাতটিতে কোন কোন গ্রহের ক্ষেত্র শুভ এবং অশুভ, এটি আমরা নোট করে ফেলব। আপনারা যখন চেম্বার করবেন বা ক্লায়েন্ট দেখবেন তখন কিন্তু 1 থেকে 9 পর্যন্ত একটি নাম্বার দিয়ে নিতে পারেন, নিয়ে আপনি রবি চন্দ্র ঠিক এভাবে কিন্তু করতে পারেন। 1 নম্বরে রবি, 2 নম্বরে বৃহস্পতি, 3 নাম্বার হচ্ছে আপনার বুধ, 4 নাম্বার হচ্ছে শনি, এইবার 5 নাম্বার হচ্ছে আপনার রাহু, 6 নাম্বার হচ্ছে শুক্র, 7 নাম্বার কেতু, 8 নাম্বার হচ্ছে মঙ্গল, 9 নাম্বার হচ্ছে চন্দ্র। এভাবে আপনারা 1 থেকে 9 পর্যন্ত গ্রহদের নাম্বারও দিয়ে দিতে পারেন। প্রয়োজনে আপনারা করতে পারেন যে 1 নম্বরে রবি দিয়ে 2 নম্বরে চন্দ্র, এভাবেও কিন্তু দিতে পারেন। আপনাদের সুবিধা মতো যেহেতু সংখ্যা সেইভাবেই দেন, তাহলে বেশি ভালো হবে। সবচেয়ে ভালো হবে যে 2 নম্বরে চন্দ্র দেন, 3 নম্বরে বৃহস্পতি লিখুন, 4 নম্বরে রাহু লিখুন, 5 নম্বরে বুধ লিখুন, 6 নম্বরে শুক্র লিখুন, 7 নম্বরে হচ্ছে কেতু, 8 নাম্বার হচ্ছে শনি, আর 9 নাম্বার হচ্ছে মঙ্গল। হাত দেখা শুরু করার আগে আপনারা 1 থেকে 9 পর্যন্ত এভাবে গ্রহগণ লিখে নিলেন। লিখে নেওয়ার পরে এইবার যখন আপনাদের কাছে একজন ব্যক্তি হাত দেখাতে আসলো, যে আপনার হাতটা ধরলো যে আমি আমার ভাগ্য জানতে চাই, সেক্ষেত্রে আপনারা সবচেয়ে সহজ পথ হবে যে 1 নাম্বার হাতটি আমরা ধরে নিলাম রবি। আমরা 1 নাম্বার হাতে রবির ক্ষেত্র নিয়ে আলোচনা করব। রবির ক্ষেত্র আমরা জানি অনামিকা আঙ্গুল
এবং মধ্যমা আঙ্গুলের মাঝ বরাবর রেখা টেনে আপনার হৃদয় রেখা পর্যন্ত আনার পরে যে জায়গাটি থাকবে এটি হচ্ছে রবির ক্ষেত্র। এই 1 নাম্বার চিহ্নিত করলাম, তাই তো। এইবার 2 নাম্বার হাতে আমরা চন্দ্রের ক্ষেত্রকে চিহ্নিত করব। এই হচ্ছে নাম্বার 2 চন্দ্র। 3 নম্বরে আমরা বৃহস্পতির ক্ষেত্রকে চিহ্নিত করি। চার নম্বরে আমরা রাহুর ক্ষেত্রকে চিহ্নিত করি। এইবার 5 নম্বরে আমি বুধের ক্ষেত্রকে চিহ্নিত করব। 6 নম্বরে শুক্রের ক্ষেত্রকে চিহ্নিত করি। সাত নম্বরে কেতুর ক্ষেত্রকে চিহ্নিত করি। এই 8 নম্বর হচ্ছে শনির ক্ষেত্রকে আমরা চিহ্নিত করলাম। এইবার 9 নম্বর হচ্ছে আপনার মঙ্গলের ক্ষেত্রকে চিহ্নিত করব। এই আমরা কি বুঝতে পেরেছি যে হাতের প্রত্যেকটি ক্ষেত্রকে আমরা চিহ্নিত করলাম। এইবার আমাদের বুঝতে হবে যে এই 9টি হাত কিন্তু একটি মাত্র হাত। এই হাতে আমাদের কোন গ্রহের ক্ষেত্র শুভ আছে, কোন গ্রহের ক্ষেত্র অশুভ আছে। আমরা আগে এই শুভ আর অশুভ বের করব, মধ্যমটা আমরা পরে বের করব। আমরা কিন্তু মধ্যম বের করাটা কঠিন, কিন্তু শুভ আর অশুভ বের করা অনেকাংশে সহজ। তাহলে এইবার আপনারা যার যার মতো যার যার হাত দেখে তারপর শুভ এবং অশুভ ক্ষেত্র এখানে আপনি টিক বা ক্রস দিবেন। এইবার শুভ বা অশুভ কিভাবে বুঝবো, আপনাদের প্রশ্ন হবে যে আমরা শুভ বা অশুভ কিভাবে বুঝবো। এটি হচ্ছে প্রথম প্রশ্ন। দেখুন 1 নাম্বার ক্ষেত্র হচ্ছে 1 নাম্বার হাতের 1 নাম্বার ক্ষেত্রটি রবি। এই যে লক্ষ্য রাখুন রবি, ছোট লাঠি আছে এখানে। আচ্ছা, এই যে দেখুন 1 নাম্বার হাতে যে 1 নাম্বার ক্ষেত্রটি অর্থাৎ অনামিকা আঙ্গুলের গোড়ায় এবং হৃদয় রেখার উপরে মধ্যমা এবং কনিষ্ঠ আঙ্গুলের মাঝ বরাবর রেখা টানতে হবে। রেখা টেনে যে চতুষ্কোণ জায়গাটি থাকবে এই জায়গাটি হচ্ছে রবির ক্ষেত্র। তাহলে এই রবির ক্ষেত্রে যদি রবি রেখা সোজাভাবে না থাকে, যদি রবির ক্ষেত্রে কোনো ক্রস থাকে, কোনো বিন্দু চিহ্ন থাকে, তিল চিহ্ন থাকে বা জাল চিহ্ন থাকে, এমনকি অপেক্ষাকৃত নিচু থাকে বা সকল ক্ষেত্র অপেক্ষা একটু রবির ক্ষেত্রটি কালচে থাকে, তাহলে ধরে নিতে হবে যে রবি গ্রহ অশুভ অবস্থানে আছে। তাহলে রবি যদি এখানে অশুভ অবস্থানে থাকে, অর্থাৎ যদি ক্রস, তিল, বিন্দু, জাল, এমনকি রবি রেখা কাটা, সেই সঙ্গে রবির ক্ষেত্র নিচু বা কালচে বর্ণ বিশিষ্ট থাকে, তাহলে ধরে নেওয়া যাবে রবির ক্ষেত্রটি অশুভ। আর যদি এমনটি না থাকে যে রবির ক্ষেত্র সুডল থাকবে, একটি মাত্র রেখা থাকবে, সেই রেখার নিচেই হয়তো ভি আকৃতি দুটি ডাল হতে পারে, দুটি ডাল হওয়া কিন্তু রবির ক্ষেত্র অশুভ নয়, বরং একাধিক পথে উপার্জনের পথ তৈরি করে। রবি রেখা যদি দ্বিখণ্ডিত হয়ে নিচে উল্টা ভি এর মতো থাকে, অর্থাৎ রবির মাঝখান থেকে কোনো রেখা এসে এই রবি রেখায় এসে যদি নিচের দিকে ভি আকৃতির হয়, এটি কিন্তু একাধিক পথে উপার্জন নির্দেশ করে। এটি কিন্তু অশুভ নয় যে আপনারা ভি থাকলো এই ভিকে যদি অশুভর দিকে নেন তাহলে কিন্তু ভুল করে ফেলবেন। তাহলে একটি মাত্র রেখা থাকবে, ভি এর মতো থাকলে এটি শুভ থাকবে, উজ্জ্বল বর্ণ বিশিষ্ট থাকবে, অপেক্ষাকৃত উঁচু থাকবে, সুডল থাকবে, মসৃণ থাকবে, নরম থাকবে। এই রবির ক্ষেত্রে কোনো জটিল বা শক্ত কোনো ভাব থাকবে না। এমনটি যদি থাকে তাহলে আমরা রবির ক্ষেত্রকে শুভ লিখতে পারি। এইবার আপনারা প্রত্যেকের হাত দেখে
তারপরে লিখবেন এই 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা আছে এইগুলো লিখবেন, কিন্তু আপনারা আপনাদের হাত দেখে, এখানে তাকিয়ে নয়, এখানে তাকিয়ে নয়। এখান থেকে হচ্ছে রবির ক্ষেত্র বা কোন ক্ষেত্র শুভ অশুভ এটি বুঝতে হবে, কিন্তু লিখবেন ওইখানে নাম্বারে আপনাদের যার যার হাত দেখে। এইবার তাহলে আমি ধরুন আমার হাত দেখে লিখি। আমার হাতে রবির ক্ষেত্রে দেখুন একটি মাত্র রেখা আছে, কোনো আড়াআড়ি বা কাটাকাটি কোনো রেখা নাই। যেহেতু কোনো ক্রস চিহ্ন, জাল চিহ্ন বা কোনো বিন্দু চিহ্ন আমার রবির ক্ষেত্রে নাই, সেহেতু আমি লিখতে পারি এখানে রবির ক্ষেত্রটি শুভ। আমি শুভকে টিক দিলাম, অশুভ হলে তখন ক্রস দিব। তাহলে আমি শুভকে টিক দিই। আপনারা খাতায় যেহেতু লিখছেন আপনারা সরাসরি শুভ লিখে নিতে পারেন, আপনাদের যার যার হাতে যেমন আছে তেমন লিখবেন। কখনো আমি শুভ টিক দিয়েছি বিধায় কিন্তু টিক দিবেন না। কারো যদি রবির ক্ষেত্রে, আবারও শুনিন, রবির ক্ষেত্রে যদি তিল, বিন্দু, ক্রস, জাল, সেই সঙ্গে নিচু কালচে আভাযুক্ত একাধিক রেখাযুক্ত থাকে, তবেই না কিন্তু রবি অশুভ থাকবে। অশুভ থাকলে আপনারা ক্রস দিবেন, আর যদি শুভ থাকে তাহলে টিক দিবেন। এইবার 2 নম্বর হাতে আসবো চন্দ্রের ক্ষেত্র। চন্দ্রের ক্ষেত্রটি হচ্ছে এই মণিবন্ধের উপরে এবং কনিষ্ঠ আঙ্গুল এবং মণিবন্ধ, একে 3 ভাগে ভাগ করতে হবে। এই কনিষ্ঠ আঙ্গুলের গোড়া থেকে, অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুলের যে গোড়া, এখান থেকে মণিবন্ধন পর্যন্ত 3 ভাগে ভাগ করতে হবে। 3 ভাগে ভাগ করলে মাঝখানের ভাগটি হচ্ছে মঙ্গল, যেটি আমরা 9 সংখ্যায়, এই যে 9 নম্বর হাতে খেয়াল করুন, আমরা মাঝখানে মঙ্গলকে বসিয়েছি, নিচের অংশ কিন্তু চন্দ্র, এই যে এই অংশ কিন্তু চন্দ্র। অর্থাৎ এই চন্দ্রের ক্ষেত্র, সাধারণত চন্দ্রের ক্ষেত্র কিন্তু প্রায় মানুষের হাতে একটু সুডলি থাকে, কিন্তু প্রায় থাকে বলেছি, সবার থাকে কিন্তু বলিনি। চন্দ্রের ক্ষেত্র নিচু থাকতে অনেকটাই দেখা যায়, কিন্তু সহজভাবে চন্দ্রের ক্ষেত্র শুভ না অশুভ এটি বোঝার আরেকটি পদ্ধতি আছে। সেই পদ্ধতি হচ্ছে হাতটি একেবারে সোজা করে ধরতে হবে, ঠিক একেবারে এইরকম স্ট্রেট ধরতে হবে। ধরার পরে আপনার এখানে একটি স্কেল ধরতে হবে মণিবন্ধের থেকে, যেখান থেকে হাত শুরু হয়েছে এই স্কেলটি নিতে হবে। কিন্তু আপনারা রাজমিস্ত্রির যে মাটাম দেখেছেন, এইরকম এই অ্যাঙ্গেল যুক্ত এমন মাটাম দেখেছেন? মাটাম অর্থ হচ্ছে আমি এই কলমটি এদিকে নিচু করে ধরলাম না এদিকে নিচু করে ধরলাম, এইটা বোঝার জন্য, মানে আমার দাগটি সোজা হচ্ছে কিনা। অর্থাৎ মিস্ত্রিরা যে মাটামটি ব্যবহার করে সেটি কিন্তু এভাবে ধরলে বাঁকা হওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ আমরা খালি চোখেও কিন্তু এটি দেখতে পারি। মাটামের উদাহরণ দেওয়া এই জন্য যে আমরা যেন এই দাগটি যখন আমরা মণিবন্ধ যখন খেয়াল করব, তখন যেন আমরা এভাবে কলম ধরে না বলি যে আমাদের এই ক্ষেত্র উঁচু, বা এভাবে ধরে যেন না বলি এই ক্ষেত্র উঁচু। এই জন্য এক্ষেত্রে ঠিক এভাবে দেখুন, লক্ষ্য করলে দেখা যায়, আপনারা লক্ষ্য রাখুন, এই দেখুন আমি কলমটি কিন্তু সোজা করে ধরেছি, সোজা হয়েছে দেখুন। এই সোজা করে ধরলে যদি শুক্রের ক্ষেত্র অপেক্ষা চন্দ্রের ক্ষেত্র বেশি নিচু থেকে আরম্ভ হয়, খেয়াল করে শুনেন, এই শুক্রের ক্ষেত্র এবং চন্দ্রের ক্ষেত্র যদি বেশি নিচু থেকে কোনটি আরম্ভ হয়েছে, আমার হাতে দেখুন, সবার হাত লক্ষ্য করুন, আমার হাতে কিন্তু চন্দ্রের ক্ষেত্র নিচু থেকে মানে শুরু হয়েছে, শুক্রের ক্ষেত্র বরং উঁচু থেকে শুরু হয়েছে। লক্ষ্য করুন আপনারা, দেখা যায়, দেখেন চন্দ্রের ক্ষেত্র নিচু থেকে শুরু হয়েছে। এইবার আপনারা প্রত্যেকের হাত দেখুন, তাহলে আমার চন্দ্রের ক্ষেত্র যেহেতু নিচু থেকে শুরু হয়েছে, আমি কিন্তু চন্দ্রকে শুভ লিখব। তাছাড়া আমার চন্দ্রের ক্ষেত্রে কোনো রকম তিল, বিন্দু, জাল, ক্রস, কোনো রকম অশুভ চিহ্ন কিন্তু আমার চন্দ্রক্ষেত্র নেই। আছে? দেখুন, আছে? নাই কিন্তু। এবার আপনাদেরও কিন্তু যার যার চন্দ্রের ক্ষেত্র দেখুন, দেখার পরে তারপর হচ্ছে আপনারা সেই চন্দ্রের ক্ষেত্রে শুভ বা অশুভ লিখুন। আমি কিন্তু আমার চন্দ্রের ক্ষেত্র শুভ আছে, আমি টিক দিলাম। আবারও বুঝুন, যদি চন্দ্রের ক্ষেত্র এখান থেকে একটু উঁচু থেকে আরম্ভ হয়, আমার যেমন শুক্র উঁচু থেকে আরম্ভ হয়েছে, তার মানে শুক্রটা কিন্তু দুর্বল, চন্দ্র অপেক্ষা শুক্র দুর্বল। এটি অর্থাৎ চন্দ্রের ক্ষেত্র বেশি বিস্তৃত, এই বিস্তৃত না হয়ে যদি কম বিস্তৃত হতো
তাহলে কিন্তু অশুভ ধরা যেত। এইবার আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আপনাদের চন্দ্রক্ষেত্র শুক্রক্ষেত্র অপেক্ষা বেশি বিস্তৃত না বেশি সংকীর্ণ, এটি লক্ষ্য রাখতে হবে। যদি সংকীর্ণ থাকে তাহলে কিন্তু আপনারা চন্দ্র অশুভ লিখবেন, আর যদি বিস্তৃত থাকে তবেই না কিন্তু চন্দ্র শুভ লিখবেন। তা সেই অনুযায়ী আপনারা লিখে নিন যে চন্দ্রের ক্ষেত্রে আমি কিন্তু আমার চন্দ্রের ক্ষেত্র বেশি বিস্তৃত, তাই আমি এখানে শুভ টিক দিয়েছি। তাছাড়া আমার হাতেও কিন্তু কোনো চন্দ্রের ক্ষেত্রে তিল, বিন্দু, ক্রস বা জাল যে ধরনের চিহ্ন থাকলে বা সংকীর্ণ থাকলে, এমনকি কালসে আভাযুক্ত যদি থাকে, তবেই না কিন্তু চন্দ্র অশুভ হবে। এমন কোনো ধরনের রেখা কিন্তু আমার চন্দ্রের ক্ষেত্রে নেই। অর্থাৎ আমি আমার চন্দ্রের ক্ষেত্র শুভ টিক দিলাম। আপনারা কি কারো চন্দ্রের ক্ষেত্র সংকীর্ণ এবং অশুভ পেয়েছেন? কেউ কি পেয়েছেন আপনাদের হাতে? চন্দ্র বা রবি তিল পেয়েছেন? কে নাম? হ্যাঁ, তাহলে আপনি চন্দ্র অশুভ লিখবেন। ক্রস পেয়েছেন? কে? উত্তম দাস। তাহলে আপনি অশুভ লিখবেন, তাহলে আপনি ক্রস দিবেন। রবির ক্ষেত্র কি কেউ অশুভ পেয়েছেন? আপনাদের কারো হাতে রবির ক্ষেত্র অশুভ পেয়েছেন? যে যে পেয়েছেন অশুভ লিখবেন। লিখছেন? হ্যাঁ বলুন। গুরুজি, আবারও যে নিচে আপনি যেটা বললেন ভি আকৃতি, একটা সোজা দাগ হয়েছে, তার নিচে ভি আকৃতি, একটু নিচু হালকা বলা যায়, হালকা নিচু, তথাপি নিচে যে ভি আকৃতি ওইটা আছে, তাহলে আমি শুভ লিখবো না অশুভ লিখবো? রবির ক্ষেত্রে ভি আকৃতি, উল্টা ভি আকৃতি কোনো ক্রমেই কিন্তু অশুভ নয়। যখন উপরের দিকে ভি আকৃতিটা উপরের দিকে হবে, এদিকে লক্ষ্য রাখুন, এই রবির ক্ষেত্র থেকে রেখা নেমে গেছে উপরের দিকে ভি আকৃতি হয়ে ধরুন আপনার এই আঙ্গুলের মাঝখানে চলে গেছে, এক্ষেত্রে কিন্তু রবির ক্ষেত্রকে অশুভ বলা যাবে, বা রবির ক্ষেত্রটি অধিক শক্ত থাকলে অশুভ বলা যাবে। নিচের দিকে যদি ভি আকৃতি হয়ে হৃদয় রেখায় মিলিত হয়, এটি অশুভ বলা যাবে না। কিন্তু রবির ক্ষেত্র থেকে কোনো রেখা এই উল্টা ভি আকৃতি হয়ে এসে যদি এভাবে শিরোরেখার সাথে মিলিত হয়, তখন কিন্তু সেটাকে অশুভ বলা হবে, কারণ তখন মেন্টাল প্রবলেম কিন্তু তার মধ্যে দেখা দেবে। এটা আমরা পরবর্তীতে আসব। আমরা আজকে একটু সহজভাবে 9টা ক্ষেত্রকে আগে শুভ অশুভ বাছি। তাহলে আপনার উল্টা ভি যেহেতু রয়েছে, আপনি শুভ ধরতে পারেন, আপনি টিক দিয়ে নিতে পারেন। আচ্ছা, এইবার আসবো নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে বৃহস্পতি। তাহলে বৃহস্পতির ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। এবার লক্ষ্য করুন প্রত্যেকের বৃহস্পতির ক্ষেত্র, যেটা তর্জনী আঙ্গুলের গোড়ায় ঠিক এই উঁচু জায়গাটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। এই অর্থাৎ মধ্যমা তর্জনীর মাঝ বরাবর একটি রেখা টানতে হবে। এই দেখুন রেখা টানা আছে, এই যে মধ্যমা এবং তর্জনী আঙ্গুলের মাঝ বরাবর রেখা টানুন, এবং শিরোরেখার উপর অংশে এই অংশটা হচ্ছে বৃহস্পতি। বা আমার হাতে লক্ষ্য করুন, এই যে বৃহস্পতি, এই অংশটুকু। তো এই বৃহস্পতির ক্ষেত্রেও কিন্তু একমাত্র বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন শুভ ফল প্রদান করে, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু ক্রস চিহ্ন শুভ ফল প্রদান করে না। এই নোটটি আপনারা রাখতে পারেন। হাতের 9টি গ্রহের মধ্যে একমাত্র বৃহস্পতির ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে, সেই চিহ্নটি নিঃসন্দেহে শুভ ফল প্রদান করে। এটি আপনারা নোট রাখুন। তাহলে এইবার লক্ষ্য রাখবেন ক্রস বাদে, হ্যাঁ সুব্রত কর্মকার কি বলছিলেন? 2-3টা ক্রস থাকে। 2-3টা ক্রস থাকে, অবশ্যই শুভ হবে। কিন্তু একটি ক্রস আরেকটি ক্রসের সঙ্গে মিলে গিয়ে যদি সেই জায়গার অবস্থা, ধরুন এই একটি ক্রস রয়েছে, এইবার এখানে আরেকটি ক্রস হলো, এবার এখানে আরেকটি ক্রস হলো, দেখুন এই যে লক্ষ্য রাখুন, দেখা যায় ঠিক এমনটি যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আর ওই বৃহস্পতিকে শুভ বলা যাবে না। যেমন ধরুন এই যে আমি দেখাচ্ছি আপনাদের, ধরুন এই একটি ক্রস, এই ক্রসের সাথে এই আরেকটি ক্রস, এই আরেকটি ক্রস,
এটি কিন্তু জাল চিহ্নর মধ্যে হয়ে যাচ্ছে। এইবার এই ক্রসের ডাল কিন্তু আপনার আরেকটু লম্বা থাকতেও পারে, নাও থাকতে পারে। একাধিক ক্রস থাকা ভালো, কিন্তু একটি ক্রসের সঙ্গে মিলবে না, এমনটি কিন্তু হতে হবে। যখন এইরকম তিনটি মিলে যাবে তখন কিন্তু সে ক্রস থাকবে না, সে তখন জাল চিহ্নে পরিণত হবে, তখন কিন্তু এটিকে অশুভ ধরা হবে। তাহলে বৃহস্পতির ক্ষেত্রে ক্রস ব্যতিরেকে যদি তিল, বিন্দু, জাল চিহ্ন, কালচে আবাযুক্ত, অপেক্ষাকৃত নিচু, সলোমন রিং বর্জিত। সলোমন রিং বলতে বৃহস্পতির ক্ষেত্রে এভাবে একটি রিং থাকে, রাজা সলোমনের হাতে ছিল, যার জন্য আমরা এটিকে সলোমন রিং বলে থাকি। তো এই সলোমন রিং যদি না থেকে থাকে তাহলেও কিন্তু এই বৃহস্পতির ক্ষেত্রকে অনেকাংশে অশুভ বলা যেতে পারে। যে অতিরিক্ত পরিমাণে উঁচু বা সুডোল বৃহস্পতির ক্ষেত্র কিন্তু সলোমন রিং নেই। সলোমন রিং আপনাকে উদার করে তুলবে, কিন্তু সলোমন রিং যদি না থাকে, এক মিনিট, যদি না থাকে তাহলে আপনাকে কিন্তু কৃপণ করে তুলবে। আর কৃপণের ধন প্রায়শ্চিত্তে যায়, আমরা কিন্তু সচরাচর দেখে থাকি। জীবনে যা উপার্জন করলো সব কিন্তু ওই প্রায়শ্চিত্ত করতে করতে শেষ হয়ে গেল, এমনটি কিন্তু করতে পারে। তো বৃহস্পতিতে যদি সলোমন রিং থাকে, আবার বৃহস্পতির ক্ষেত্র যদি নিচুও থাকে, কালচে আবাযুক্ত থাকে, তাহলেও কিন্তু বৃহস্পতিকে শুভ বলা যাবে। এবার বলুন, যদি অবশ্যই শুভ। চতুষ্কোণ চিহ্ন 9টি গ্রহের মধ্যে যে গ্রহের ক্ষেত্রে থাকবে সেটি শুভ, অর্থাৎ রক্ষা কবচ। এটি যেখানে থাকবে সেটিই শুভ। অবশ্যই শুভ হবে। সলোমন রিং থাকলে যদি অন্যান্য রেখা খারাপও থাকে তাহলে সেটি কিন্তু শুভ হবে। তাহলে আপনারা যার যার হাত দেখে দেখুন, আমার হাতে কিন্তু সলোমন রিং নেই, কিন্তু বৃহস্পতির ক্ষেত্রটি কিন্তু সুডোল আছে। দেখুন, কোনো তিল নেই, বিন্দু নেই, ক্রস নেই, জাল নেই, আছে। তাহলে আমি কিন্তু আমার বৃহস্পতির ক্ষেত্রকে শুভ বলে টিক দিতে পারি। এই আপনাদের ভিতরে অশুভ মনে হচ্ছে কার কার? বৃহস্পতির ক্ষেত্র অশুভ মনে হচ্ছে কার? সে একটু কথা বলুন। সলোমনের রিং আছে, আপনি শুভতে টিক দিন, বৃহস্পতিতে টিক দিন। হ্যাঁ, টিক দিন। এইবার অশুভ মনে হয়েছে কারো যে বৃহস্পতির ক্ষেত্রে তিল আছে বা বিন্দু আছে, জাল আছে বা কালচে আবাযুক্ত আছে, এই জায়গাটি অপেক্ষাকৃত নিচু আছে, এমনটি কারো আছে? নাই। আচ্ছা, এইবার আসবো নাম্বার 4, রাহুর ক্ষেত্র। ঠিক একই রকম রাহুর ক্ষেত্রটি এই যে বৃদ্ধাঙ্গুলির গোড়া থেকে আপনার তর্জনী আঙ্গুলের গোড়া পর্যন্ত এই অংশটিকে 2 ভাগে ভাগ করব। কিভাবে 2 ভাগে ভাগ করব? ধরুন এই যে ফাঁকার অংশটুকু, এটিকে 2 ভাগে ভাগ করব। তার ঠিক মিডিল পয়েন্ট থেকে কেতুর ক্ষেত্রের মাঝ বরাবর আসবে না, মাঝখানে যেহেতু কেতুর ক্ষেত্র রয়েছে, তার আগ পর্যন্ত জায়গাটি হচ্ছে রাহুর ক্ষেত্র। তাহলে এইবার রাহুর ক্ষেত্রে সাধারণত প্রায় দেখা যায় যে রাহুর ক্ষেত্রে কোনো না কোনো লম্বালম্বী রেখা, এমনকি কারো আয়ুরেখার সাথে অনুগ্রেখা, এমনটি কিন্তু থাকতে পারে। যেমন ধরুন এই রাহুর ক্ষেত্র থেকে এই আয়ুরেখার অনুগ্রেখা থাকতে পারে এখানে, আবার এরকম লম্বা লম্বা রেখা থাকতে পারে একাধিক, এভাবে। কিন্তু এই রেখার সঙ্গে কোনো ত্রিকোণ বা উল্টা ত্রিকোণ এভাবে যদি তৈরি করে, ধরুন রাহুর ক্ষেত্রে যদি উপরের দিকে এভাবে ত্রিভুজ চিহ্ন থাকে, এটি কিন্তু নির্দেশ করে যে আপনার জন্ম বাড়িতে নয়, বাড়ির বাইরে। এই নোটটি আপনারা করুন। রাহুর ক্ষেত্রে অর্থাৎ বৃদ্ধাঙ্গুলির দিকে উপরের দিকে যদি ত্রিভুজ চিহ্ন থাকে,
ঠিক এই যেভাবে দেখিয়েছি বৃদ্ধাঙ্গুলির দিকে ত্রিভুজ চিহ্ন, তাহলে তাদের জন্ম হবে বাড়ির বাইরে। এটি কিন্তু রাহুর ক্ষেত্রকে শুভ করে দেয়। একমাত্র চিহ্ন রাহুর ক্ষেত্রকে শুভ করে, সেটি হচ্ছে এই উল্টা ত্রিভুজ, অর্থাৎ শুক্রের দিকে উপরের দিকে, অর্থাৎ বৃহস্পতির আঙ্গুলের দিকে ত্রিভুজ থাকবে একেবারে এই গোড়ার অংশে। তাদের হাসপাতালে জন্ম হতে পারে, বাড়ির বাইরে জন্ম হতে পারে, বা জন্মস্থান থেকে দূরে বসবাস হতে পারে, বিদেশ বসবাস হইতে পারে, এমনটি কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে। তাছাড়া রাহুর ক্ষেত্রে যদি কখনো এই অনুগ্রেখা বাদে আয়ুরেখার অনুগ্রেখা যদি থাকে, তাহলে কিন্তু রাহুর কুপ্রভাবকে দূর করে। অর্থাৎ ধরুন আয়ুরেখা আছে, তার সঙ্গে আরেকটি রেখা এভাবে চলে আসছে, আসে না? জয়েন্ট রেখা দেখা যায় না? আয়ুরেখার সাথে আরেকটি রেখা আসতে প্রায় কিন্তু দেখা যায়। এমনটি যদি আসে তাহলে কিন্তু রাহু শুভ ধরা যাবে। আর তাছাড়া রাহুর ক্ষেত্রে প্রায় কিন্তু ভাঁজ, এভাবে উল্টা রেখা, এভাবে পিটাম রেখা, মানে বিভিন্ন দিকে কিন্তু রাহুর ক্ষেত্রে রেখা থাকে, সাধারণত একটু বেশি থাকতে দেখা যায়। এই রাহুর ক্ষেত্রকেও কিন্তু একইভাবে বুঝতে হবে যে যদি অপেক্ষাকৃত কালচে থাকে, অপেক্ষাকৃত নিচু থাকে, সেই সঙ্গে একাধিক রেখাযুক্ত থাকে, বা শুক্রের ক্ষেত্র আর রাহুর ক্ষেত্রের যে জয়েন্ট, এখানে লক্ষ্য করুন, এই শুক্রের ক্ষেত্র এবং রাহুর ক্ষেত্রের যে জয়েন্ট, এই জয়েন্টটা যেন আলাদা করে দিয়েছে। দেখুন, দেখা যায়, দেখছেন, যেন আলাদা করে দিয়েছে, ভাঁজ দেখা যায়। এই যে ভাঁজটা পড়ছে, এই ভাঁজটাই কিন্তু বলে দিচ্ছে যে রাহুটি অশুভ, রাহুটিকে শুক্রের থেকে আলাদা করে দিয়েছে, শুক্রের সঙ্গে মিলিত নেই। এটি কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। তা শুক্রের সাথে যদি মিলিত না থাকে, সেই সঙ্গে যদি একাধিক রেখাযুক্ত থাকে, আমার রাহুর ক্ষেত্রে কিন্তু একাধিক রেখাযুক্ত, দেখুন দেখা যায়, যায়। আপনারা প্রত্যেকে রাহুর ক্ষেত্র দেখুন, প্রত্যেকে। আমার রাহুর ক্ষেত্র খারাপ, আমি রাহুর ক্ষেত্রে কিন্তু ক্রস দিচ্ছি, এই যে, হ্যাঁ, ওই যে আলাদা করে দিয়েছে বৃদ্ধাঙ্গুলির কাছ থেকে, শুক্রের ক্ষেত্র থেকে আলাদা করে দিয়েছে, উঁচু থাকা সত্ত্বেও। হ্যাঁ, আপনি ক্রস দিবেন, আপনি ক্রস দিন। হ্যাঁ হ্যাঁ, আর কার রাহুর ক্ষেত্র খারাপ আছে দেখান তো, দেখান। হ্যাঁ হ্যাঁ, উত্তম বাবু, উত্তম দাস, হ্যাঁ আপনি খারাপ লিখুন, কিন্তু আপনার কিন্তু মার্শাল লেখা আছে, আমি পূর্বেই বলেছি। হ্যাঁ উত্তম দাস, আপনি শুভ লিখুন, আপনি অশুভ লিখবেন না, কারণ আপনার অতি উত্তম মার্শাল রেখা রয়েছে রাহুর ক্ষেত্রে, অর্থাৎ এই আয়ুরেখার অনুগামী রেখা রয়েছে, আপনি শুভ লিখুন। একটু ভাঁজ করুন, এভাবে স্পাম করুন, না অশুভ লিখুন, অশুভ লিখুন। রিপন সরকার দেখা যাচ্ছে না, আপনার ছবিটা দেখা যাচ্ছে না। হ্যাঁ শুভ লিখুন, রিপন সরকার শুভ লিখুন, শুভ। সুমন কবিরাজ শুভ লিখুন, শুভ, শুভ লিখুন। সুব্রত কর্মকার, সুব্রত কর্মকার দেখা যাচ্ছে না। হ্যাঁ শুভ লিখুন, শুভ, শুভ লিখুন। আপনারটা দেখা যাচ্ছে না, আপনার ওখানে লাইট বাড়ান, মোটেই দেখা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, এইভাবে আপনারা লিখে নিন। এইবার আসি নাম্বার 5, অর্থাৎ বুধের ক্ষেত্র। লক্ষ্য রাখুন, এই যে 5, কনিষ্ঠা আঙ্গুলের গোড়ায়, কনিষ্ঠা আঙ্গুলের গোড়ায় হৃদয় রেখার উপরে আমরা ঠিক এই কনিষ্ঠা আর অনামিকা মাঝ বরাবর স্কেল ধরবো বা একটি রেখা টানবো, টেনে হৃদয় রেখার উপরের অংশটি কিন্তু এই ক্ষেত্রটি বুধের ক্ষেত্র, এই যে
এইবার বুধের ক্ষেত্র আমাদের লক্ষ্য করতে হবে, কিন্তু যে বুধের ক্ষেত্র ঠিক একই রকম উঁচু নিচু তো আগেই লক্ষ্য করব যে বুধের ক্ষেত্রটি উঁচু কিনা, সুডল কিনা, মসৃণ কিনা, অপেক্ষাকৃত নরম কিনা, সেই সঙ্গে হচ্ছে আপনার উজ্জ্বল বর্ণ বিশিষ্ট কিনা, বা তিল বিন্দু ক্রস জাল চিহ্ন যুক্ত আছে কিনা। তার সঙ্গে আরেকটি জিনিস লক্ষ্য করতে হবে, সেটি হচ্ছে বিবাহ রেখা থাকে কিন্তু এই বুধের ক্ষেত্রে। এই যে বিবাহ রেখা যে থাকে, এই বিবাহ রেখার ক্ষেত্রে আমাদের কি অবস্থান আছে এটি কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে বুধকে শুভ বা অশুভ কল্পনা করার আগে। তাহলে আমাদের দেখতে হবে এভাবে কিন্তু বিবাহ রেখা থাকে, একটা দুইটা তিনটাও থাকতে পারে। একটা দুটো তিনটে থাকলেই যে আমাদের তিনটি বিবাহ হবে তা কিন্তু নয়, বরং এই বিবাহ রেখার কোনো শাখা রেখা যদি এভাবে হৃদয় রেখায় এসে মিলিত হয়, বা ধরুন রবি রেখাকে কেটে বেরিয়ে যায়, এমনকি এই ঊর্ধ্বগামী হয়ে আপনার রবির ক্ষেত্রে চলে যায়, রবি রেখাকে কেটে সোজাসুজি বেরিয়ে গেলে বুধকে শুভ বলা চলবে। কিন্তু যদি বিবাহ রেখা নিম্নগামী হয়ে হৃদয় রেখার সঙ্গে মিলিত হয়, এই বুধকে কিন্তু শুভ বলা যাবে না। তাহলে বুধের ক্ষেত্র উঁচু থাকা সত্ত্বেও, উঁচু মসৃণ সুডৌল বা উজ্জ্বল বর্ণ বিশিষ্ট থাকা সত্ত্বেও যদি বিবাহ রেখার কোনো শাখা হৃদয় রেখার সাথে মিলিত হয়, তাহলে কিন্তু ওই বুধকে তখন অশুভর দিকে ধরতে হবে, আর নচেত শুভ। এইবার দেখুন, আপনারা লক্ষ্য রাখুন, প্রত্যেকের হাতের দিকে তাকান, আমার হাতের দিকেও তাকান। দেখুন বুধের ক্ষেত্রে একাধিক বিবাহ রেখা আছে, কিন্তু বুধের ক্ষেত্রটায় কিন্তু কোনো রেখা আমার হৃদয় রেখায় সই নাই, বা ধরুন কোনো অশুভ কাটাকাটি তিল বিন্দু ক্রস চিহ্ন নেই, আছে? আপনাদের প্রত্যেকেরটা লক্ষ্য করুন, কার বুধ খারাপ আছে আর কার ভালো আছে, সেই অনুযায়ী শুভ এবং অশুভ লিখুন। আমি বুধকে শুভ লিখলাম। হ্যাঁ, উত্তম দাস, আপনার বুধের অবস্থা খুবই খারাপ, কারণ বিবাহ রেখাটি ঘুরে এসে হৃদয় রেখা কেটে ব্যবসার রেখার সাথে মিলিত হয়ে গেছে। আপনি অশুভ লিখুন, এটার ব্যাখ্যা আমি পরে দিব। উত্তম দাস, আপনি অশুভ লিখুন। হ্যাঁ, এটা লিটন জয়ধর বুধের ক্ষেত্র একটি মাত্র বিবাহ রেখা, ভালো লিখুন আপনি, লিটন জয়ধর ভালো লিখুন, শুভ লিখুন। সুব্রত কর্মকার, হ্যাঁ শুভ লিখুন, শুভ শুভ লিখুন। হ্যাঁ সুমন কবিরাজ দেখা যাচ্ছে না, বুধের ক্ষেত্রকে জাগাতে হবে। সুমন কবিরাজের হাতটি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, আর একটু হাত জাগাতে হবে উপরে। সুমন কবিরাজের হাতে আপনারা একটু লক্ষ্য করুন, দেখুন ব্যতিক্রমী হাত কিন্তু একটা পাওয়া গেছে। রবির এই যে বুধের ক্ষেত্রটি, সুমন কবিরাজের হাতে বুধের ক্ষেত্রটির আগে আমাদের লক্ষ্য রাখতে হবে রবির ক্ষেত্রটির দিকে। সুমন কবিরাজের হাতে রবির ক্ষেত্রটি কিন্তু এভাবে ফুলে আছে, এবং বুধের ক্ষেত্রে এই অংশটি কিন্তু ডেবে আছে, এই অংশটি ডেবে আছে, আর বাকি জায়গাগুলো উঁচু আছে। সে বাম হাত হোক আর ডান হাত হোক, যে কোনো হাত দেখুক সে, তা তার রবির ক্ষেত্র অর্থাৎ সুমন কবিরাজের রবির ক্ষেত্রে একটি উল্টা ভি আকৃতির চিহ্ন বা উল্টা তেলের কাপের মতো এই অনামিকা আঙ্গুলটিকে যেন হাতে আলাদা করে লাগিয়ে দেওয়া হয়েছে। যদি আপনাদের এই দেখুন, যেমন এইখানে যদি এভাবে দাগ দেওয়া হয়, তাহলে মনে হবে কি যে এখানে কেটে আরেকটি আঙ্গুল এনে লাগিয়ে দিয়েছি। সুমন কবিরাজের হাতটি লক্ষ্য করুন, দেখবেন আপনারা বুঝতে পারবেন যে মনে হচ্ছে আরেকটি আঙ্গুল অন্য হাতের আঙ্গুল এনে আমরা লাগিয়ে দিয়েছি। অর্থাৎ সুমন কবিরাজ আপনি অশুভ লিখুন, পরের ব্যাখ্যা আপনাকে দিব। হ্যাঁ মেধস ব্যানার্জি, আপনার লাইট বাড়াতে হবে, এই লাইটে এভাবে হাতের রেখার ক্লাস করা যাবে না। যার যার ওখানে লাইট কম আছে লাইট বাড়াতে হবে। আপনার ওখানে ফ্ল্যাশ পড়ছে, আপনি মোবাইলে লাইট দিয়ে দেখাচ্ছেন, এইভাবে দেখানো যাবে না, আগে লাইট বাড়াতে হবে। কিচ্ছুই দেখছি না আমি। হ্যাঁ
হ্যাঁ, বুধের ক্ষেত্র ভালো লিখুন, আপনি ভালো লিখুন, শুভ লিখুন। আচ্ছা, এবার আসবো নাম্বার 6, শুক্রের ক্ষেত্র। শুক্রের ক্ষেত্র বিচার করতে গেলে কিন্তু ওই সেই চন্দ্রের ক্ষেত্রের মতো আসতে হবে, ঠিক চন্দ্রের ক্ষেত্রের মতো, যে শুক্রের ক্ষেত্রটি বেশি বিস্তৃত কিনা। সাউন্ডটি একটু অফ করুন, কার কাছে সাউন্ড আসছে? আচ্ছা, শুক্রের ক্ষেত্রটি বেশি বিস্তৃত না চন্দ্রের ক্ষেত্র বেশি বিস্তৃত? দেখুন, আমার কিন্তু শুক্রের ক্ষেত্রটা অনেকাংশে সংকীর্ণ, চন্দ্রের ক্ষেত্র বেশি বিস্তৃত। অর্থাৎ শুক্র কিন্তু একটু উপরের অংশ থেকে শুরু হয়েছে। চন্দ্রক্ষেত্র অপেক্ষা শুক্রের ক্ষেত্র কিন্তু অশুভ বোঝা যাচ্ছে, দেখুন। এবং শুক্রের ক্ষেত্রে দেখুন একটু ভার্টিক্যাল রেখা বা ভাঁজ ভাঁজ রেখা রয়েছে, আপনারা দেখুন, লক্ষ্য করলে বুঝতে পারবেন। বোঝা যায়? যায়। এভাবে আপনারা লক্ষ্য করুন যে চন্দ্র অপেক্ষা আমার কিন্তু শুক্রের ক্ষেত্র অশুভ, আমি কিন্তু অশুভ লিখব। তাহলে আপনাদের যদি কারো চন্দ্রের ক্ষেত্রে শুক্রের ক্ষেত্রে তিল, বিন্দু, ক্রস, জাল এই চিহ্ন যে কোনো ক্ষেত্রে কিন্তু অশুভ। এমনটি যদি না থাকে এবং চন্দ্র ক্ষেত্র অপেক্ষা সংকীর্ণ থাকে তাহলে অশুভ, আর যদি বেশি বিস্তৃত থাকে তাহলে কিন্তু শুভ লিখতে হবে। তাহলে আমার কিন্তু সংকীর্ণ, আপনারা দেখলে বুঝতে পারছেন কিন্তু সহজেই, দেখুন মণিবন্ধে সংকীর্ণ। যদি কারো এই শুক্রের ক্ষেত্র একটু বেশি নিচু থেকে শুরু হয় তাহলে সেইটা বিস্তৃত হবে, মানে জায়গাটা বেশি পাবে সেক্ষেত্রে আপনারা শুভ লিখবেন। তাহলে আমি কিন্তু এখানে শুক্রের ক্ষেত্র অশুভ লিখব, ঠিক আছে? আমি কিন্তু ক্রস দিয়েছি। আপনাদের অশুভ আছে কার কার ক্ষেত্র? শুক্রের ক্ষেত্র অশুভ আছে কার? হ্যাঁ, সংকীর্ণ আছে, মানে ছোট আছে। সেই সঙ্গে শুক্রের ক্ষেত্রে, হ্যাঁ, শুক্রের ক্ষেত্রে দেখুন আপনার একটি ত্রিভুজ চিহ্ন আছে। ত্রিভুজ চিহ্নটি আপনার বৃদ্ধাঙ্গুলির গোড়ার থেকে এসে সেই চিহ্নটি আপনার একেবারে ঠিক এ কাদায়, একটু এদিকে লক্ষ্য রাখুন, আপনার হাতে যে রেখাটি আসছে এভাবে একটি ত্রিভুজ তৈরি করেছে। উত্তম দাস লক্ষ্য করুন, ঠিক এভাবে কিনা? হ্যাঁ, এই ত্রিভুজ তৈরি করেছে। এই ত্রিভুজের ব্যাখ্যাও কিন্তু আপনি পরে পাবেন। আপনি অশুভ লিখুন শুক্র। হ্যাঁ বলুন, দেখা যাচ্ছে না? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনার চন্দ্রক্ষেত্র অপেক্ষা শুক্রের ক্ষেত্র খারাপ। তাছাড়া শুক্রের ক্ষেত্র আয়ুরেখার গায়ে কিন্তু আপনার অনেক অপেক্ষাকৃত কালসে, ঠিক এই জায়গাটা আয়ুরেখার গায়ে অপেক্ষাকৃত কালসে এবং নিচু। আপনি অশুভ লিখুন। রিপন সরকার, রিপন সরকার শুভ, নিঃসন্দেহে শুভ লিখুন। নিচে যদিও রিপন সরকারের শুক্রের ক্ষেত্র একটু লক্ষ্য করুন আপনারা, রিপন সরকারের হাতে শুক্রের ক্ষেত্রে ধরুন এভাবে আয়ুরেখা আসছে, আয়ুরেখার একটি ডাল কিন্তু এই দিকে চলে গেছে, রিপন সরকারের একটি ডাল এভাবে চলে গেছে, এই, তাই তো রিপন সরকার? হ্যাঁ, রিপন সরকার উত্তর দিন। অর্থাৎ এভাবে কিন্তু রেখাটি চলে গেছে। তাছাড়া এর সঙ্গে দুইটি ভার্টিক্যাল রেখা গিয়ে আবার আয়ু রেখার সঙ্গে এভাবে মিলিত হয়েছে রিপন সরকারের। অর্থাৎ রিপন সরকার শুক্রের ক্ষেত্র অশুভ লিখুন। পরবর্তীতে আপনাকে এই চিহ্নর ব্যাখ্যাটি দিব। অশুভ লিখুন আপনি। কি নাম? মুজিবুর রহমান। আপনি তো দেখাচ্ছেন না, আমি তো প্রত্যেককে দেখাতে বলছি। আপনি তো লিখছেনও না, দেখাচ্ছেনও না। আরো আপনি বলেন যে আপনার প্রতি
হ্যাঁ, ও মেমোরিতে আছে। আচ্ছা আচ্ছা, তো দেখান আপনার শুক্রের ক্ষেত্র। আরেকটু হাত উঁচু করুন, আরেকটু হাত উঁচু করুন। শুক্রের ক্ষেত্র দেখা যাচ্ছে না, হাত উঁচু করতে হবে। একটু স্পাম করুন, এভাবে স্পাম করুন, উঁচু করুন। ক্যামেরার সামনে তো শুক্রের ক্ষেত্র আসেনি, উপরের 4 আঙ্গুল আসছে, শুধু উপরের 4টি আঙ্গুল আসছে। আরো উঁচু করুন, আরো 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 উঁচু করুন। হ্যাঁ, এবার এভাবে স্পাম করুন, নাড়ান, একটু নাড়াচাড়া করুন। মুজিবুর রহমান সাহেব, হ্যাঁ একটু নাড়াচাড়া করুন। হ্যাঁ, আপনার শুক্রের ক্ষেত্র শুভ, শুভ লিখুন। হ্যাঁ, আপনার আয়ুরেখার অনুগ্রেখা আছে, সেই সঙ্গে শুক্রের ক্ষেত্র। নিবেদিতা ম্যাডাম, আপনার একটি রেখা কিন্তু শুক্রের ক্ষেত্রে খারাপ রেখা আছে। দেখুন, আপনার শুক্রের ক্ষেত্রে একটি খারাপ রেখা আছে, সেটি হচ্ছে এই আয়ু রেখা থেকে একটি রেখা এভাবে গেছে, আরেকটি রেখা এভাবে অনুগামী রেখা হয়েছে, তাই না? আপনি অশুভ লিখুন, শুক্রের ক্ষেত্র অশুভ লিখুন। এভাবে একটু নাড়াচাড়া করুন, এভাবে। হ্যাঁ, শুভ, সুব্রত কর্মকার, শুভ লিখুন। অবশ্যই শুভ লিখবে। সুমন কবিরাজ, শুভ, শুভ লিখুন। আচ্ছা, এবার দেখুন, এবার আসি কেতু 7। হাতের তালু ঠিক মাঝখানের অংশটি কিন্তু কেতু। কেতুর ক্ষেত্রটি আমরা অশুভ কিভাবে বুঝবো? আমরা সংখ্যা, হ্যাঁ লক্ষ্য রাখুন, হাতের তালুর ঠিক মাঝখানের অংশটি কিন্তু কেতু। এই যে 7 নাম্বার হাতে চিহ্নিত করা আছে, এই কেতুর ক্ষেত্র অশুভ বুঝবো আমরা যখন সংখ্যা 7-এর ক্লাস করেছিলাম, তখন কিন্তু বলেছিলাম হাতের তালুতে জল ঢেলে দিন, জল যদি পড়ে যায় তাহলে কেতুর ক্ষেত্র শুভ, আর যদি জল দাঁড়িয়ে থাকে কেতুর ক্ষেত্র অশুভ, অর্থাৎ কেতুর ক্ষেত্রটি নিচু। ঠিক আছে, সেই সঙ্গে কেতুর ক্ষেত্র সাধারণত হাতে নিচুই থাকবে, উঁচু খুব কম হাতেই থাকবে, কেননা হাতের তালু নিচু না থাকলে তার সে ধরবে কিভাবে? হাতের তালুটি তো নিচু থাকবেই। তা সেই নিচু যেন অতিরিক্ত পরিমাণে নিচু না থাকে বা বেমানান নিচু না থাকে। সেই সঙ্গে কালচে আভাযুক্ত তিল, বিন্দু, ক্রস বা জাল চিহ্ন যুক্ত আছে কিনা এটি কিন্তু লক্ষ্য রাখতে হবে। যদি তিল, বিন্দু, জাল, ক্রস চিহ্ন থাকে, এমনকি ভাগ্যরেখা না থাকে বা ভাগ্যরেখা আছে অথচ কাটাকাটি চিহ্ন যুক্ত, এই 7 নাম্বারের ক্ষেত্র ধরুন, ধরুন আপনার এই ভাগ্যরেখা উঠেছে, হয়তো এই একটু উঠেছে, এই একটু উঠেছে, এই উঠেছে, আবার এর ভিতর ক্রস আছে, এখানে তিল আছে, এভাবে যদি চিহ্ন যুক্ত থাকে, ধরুন এভাবে তিল চিহ্ন আছে, এখানে হয়তো ক্রস আছে, এভাবে একটু ভাগ্যরেখা উঠলো, এভাবে একটু উঠলো, এভাবে একটু উঠলো, মানে স্পষ্ট ভাগ্যরেখা নেই, সেই ক্ষেত্রে এবং অতিরিক্ত পরিমাণে কেতুর ক্ষেত্র নিচু, তাহলে ধরে নিতে হবে কেতুর ক্ষেত্রটি অশুভ। এইবার কেতুর ক্ষেত্র শুভ না অশুভ আপনারা লিখুন। আমার কিন্তু দেখুন কেতুর ক্ষেত্র আমি কিন্তু 7 সংখ্যার দিনেও দেখিয়েছিলাম, জল ঢেলে দিলে জল দাঁড়াবে না, বা যেদিন আপনারা সরাসরি আসবেন জল নিয়ে আসবেন, ঢেলে দিয়ে দেখবেন দাঁড়াবে না। আমি কিন্তু এখানে কেতু শুভ দিলাম। কার? কই দেখান, আপনার এটা দেখা যাচ্ছে না। হাতটা ধরতে গেলে এভাবে ধরতে হয়, আর এভাবে একটু নাড়াচাড়া করতে হবে। যখন আপনারা হাত দেখবেন ক্লায়েন্টের, তখন নাড়াচাড়া করবেন, করলেই না কিন্তু বোঝা যাবে। মুজিবুর রহমান সাহেব অশুভ লিখুন, কেতুর ক্ষেত্র অশুভ। দেখুন আপনার রাহুর ক্ষেত্র থেকে
মুজিবুর রহমান, আপনি লক্ষ্য করুন আগে, আপনার হাত নামান, আপনি হাত নামিয়ে লক্ষ্য করুন, আপনার হাতটি নামিয়ে লক্ষ্য করুন, আমি দেখেছি আপনার হাতে রাহুর ক্ষেত্র। ও জানেন, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আর কে হাত জাগিয়েছিলেন? লিটন জয়ধর। লিটন জয়ধরের কেতুর ক্ষেত্র নিচু আছে, এই ক্ষেত্রে কিন্তু অশুভ চিহ্ন নেই, বরং ভাগ্যরেখা আছে কিন্তু অস্পষ্ট, মানে হালকা স্পষ্ট। এক্ষেত্রে কিন্তু আপনি শুভ লিখতে পারেন, কিন্তু লিটন জয়ধরের কেতু ক্ষেত্র কিন্তু মধ্যম হবে। তা আমি আজকে ক্লাসে কিন্তু মধ্যমের দিকে যাচ্ছি না, আমি প্রথমেই বলেছি যে মধ্যম যাব না, আমরা শুধু শুভ আর অশুভর দিকে যাব। অর্থাৎ লিটন জয়ধর আপনি মধ্যম লিখে রাখুন। স্যার আমারটা মনে হয় নিচু, কিন্তু সেখানে ক্রস চিহ্ন আছে, চতুষ্কোণ চিহ্ন আছে। হ্যাঁ, চতুষ্কোণ চিহ্ন আছে, কিন্তু আপনার রাহুর ক্ষেত্রে আবার জব চিহ্ন আছে, সেই জবের থেকে রেখা গিয়ে উত্তম দাস আপনার কেতুর ক্ষেত্রে গিয়ে একটি ত্রিভুজ চিহ্ন, দুটি ত্রিভুজ চিহ্ন তৈরি করেছে ভাগ্যরেখার সাথে, ভাগ্যরেখার মঙ্গলের পাশে দুটি ত্রিভুজ চিহ্ন তৈরি করেছে, অথচ কোনো অশুভ চিহ্ন নেই। কেতু কিন্তু অশুভ, কিন্তু রাহুর ক্ষেত্র থেকে রেখা বেরিয়ে গিয়ে ওই ত্রিভুজটার জন্ম দিয়েছে, অর্থাৎ আপনার কেতু অশুভ লিখতে হবে। এর ব্যাখ্যা পরবর্তীতে পাবেন। আজকেই আমার ইচ্ছা ছিল যে প্রত্যেকের জন্ম তারিখ, তার হাতের ছবি এবং তার নাম সংখ্যা এবং গোচর প্ল্যানেট, এই চারটা আমরা এক লাইনে বসাবো, বসায় তারপরে বিচার করব। কিন্তু দুঃখের বিষয়, আপনাদের গত ক্লাসে বলার পরেও আপনারা জন্ম তারিখ দেননি, মাত্র 4 জন লোক দিয়েছেন, হাতের ছবি মাত্র 4 জন লোক দিয়েছেন, যার জন্য আমরা ওই দিকে যাইনি। আচ্ছা, যে দেয়নি সে পরবর্তীতে দিবে। আচ্ছা দেখুন, এইবার আসবো আমরা নাম্বার 8, অর্থাৎ শনির সংখ্যা, যা দেখলে আমরা ভয় পাই। মধ্যমা আঙ্গুলে ঠিক ও রিপন সরকার, কেতু অশুভ লিখুন, আপনার তো কেতু অনেক নিচু, জল বেঁধে থাকবেই, অশুভ লিখুন। এবং সেই সঙ্গে কেতুর ক্ষেত্র অনেক ডার্ক, অন্য ক্ষেত্র অপেক্ষা মানে অনেক কালো, অশুভ লিখুন। হ্যাঁ দেখেছি, অশুভ লিখুন। এইবার শনির ক্ষেত্রে আসি। আমরা মধ্যমা আঙ্গুলের ঠিক দুই পাশে, এই দুই পাশে লম্বালম্বি রেখা টানি, যেমন এই যে 8 নম্বরে আমরা টেনেছি, দেখুন এই মধ্যমা আঙ্গুলের অনামিকায় এবং মধ্যমার মাঝ বরাবর রেখা টানবো, তর্জনী এবং মধ্যমার মাঝ বরাবর রেখা টানবো, তার হৃদয় রেখার উপরের অংশটি শনির ক্ষেত্র। সাধারণত শনির ক্ষেত্র প্রায় 90% লোকের হাতে কিন্তু নিচু থাকে, উঁচু খুব কম মানুষের হাতে থাকে। সাউন্ড আসছে কার ওখান থেকে? সাউন্ড অফ করুন। মুজিবুর রহমান সাহেব, আপনি সাউন্ডটি অফ করুন। আচ্ছা দেখুন, এইবার শনির ক্ষেত্র যদি আমার প্রত্যেকের হাতে কম বেশি, মানে আমি পূর্বেই বলেছি যে শনির ক্ষেত্র। হ্যাঁ মুজিবুর রহমান সাহেব, আপনি যে কথা বলছেন মোবাইলে, তাও এদিকে মিউট করবেন না? আপনাকে বারবার করে বলেছি, তা কি? তন্ময়কে ফোন দাও, তুই মুজিবুর রহমানকে বের করে দিতে, একবারে আউট করে দিতে বলো ক্লাসের থেকে। মুজিবুর রহমান সাহেব, আপনাকে বারবার করে বলছি, কোনো কথা বললে আপনি আনমিউট করবেন। আপনি গুরুত্ব দেন না নাকি? আপনি মোবাইলে কথা বলছেন ওখানে, আর এদিকে লাইন চালু করে রেখে, কেন এটা কেন? আপনাকে আগেও একদিন বলেছি। এর পরের দিন দেখলে কিন্তু আপনি আর ক্লাসে ঢুকতে পারবেন না। আচ্ছা দেখুন, লক্ষ্য করুন এবার শনির ক্ষেত্র নাম্বার 8, এই শনির ক্ষেত্রটি সাধারণত হাতে নিচু থাকবে, এটাই স্বাভাবিক। এইবার শনির ক্ষেত্রটি অশুভ আমরা কিভাবে বুঝব? যদি নিচু থেকেও ভাগ্যরেখায় এক বরাবর শনির ক্ষেত্রে উঠে যায়, বা শনির ক্ষেত্রে কোনো তিল চিহ্ন, ক্রস চিহ্ন
বা উল্টা ভি চিহ্ন না থাকে। যেমন উল্টা ভি চিহ্ন বলতে গেলে ঠিক এমন, কিন্তু যদি উপরের দিকে ভি চিহ্ন থাকে, ধরুন এইভাবে ভাগ্যরেখা উঠেছে, এভাবে একটি রেখা গেছে, এভাবে গেছে, এক্ষেত্রে কিন্তু আমরা শনিকে শুভ ধরতে পারবো। তো এই শনির ক্ষেত্রে নিচু থাক, কিন্তু অনেকের দেখা যাচ্ছে শক্ত জড়ুলের মতো হয়ে থাকে, এমনটি থাকলে কিন্তু হবে না। এই শক্ত যদি না থেকে থাকে, সেই সঙ্গে যদি মসৃণ থাকে, কালো বর্ণ না থাকে, কোনো তিল বিন্দু ক্রস চিহ্ন যদি না থাকে, তাহলে ধরে নেওয়া যাবে শনির ক্ষেত্রটি শুভ। এইবার আপনারা প্রত্যেকে লক্ষ্য করুন যে শনির ক্ষেত্রটি শুভ না অশুভ। যেমন আমার হাতে কিন্তু শনির ক্ষেত্রটি, ধরুন ঊর্ধ্বগামী রেখা আছে 2-3টি, কিন্তু শনির ক্ষেত্রটি নিচু, দেখুন ভাঁজ পড়ে আছে, একেবারে দেখছেন, একেবারে ভাঁজ পড়ে আছে, অর্থাৎ আমি কিন্তু শনির ক্ষেত্রটি অশুভ লিখব। শনির ক্ষেত্র, হ্যাঁ, 2টি ঊর্ধ্বগামী রেখা আছে এবং ভাগ্যরেখার একটি আরেকটি ঊর্ধ্বগামী রেখা। হ্যাঁ, সুব্রত কর্মকার শুভ লিখুন। লিটন জয়ধর শুভ লিখতে পারেন। উত্তম দাস শুভ লিখতে পারেন না, অশুভ লিখুন। এবার রিপন সরকার শুভ লিখুন, শুভ লিখুন। আপনার ওখানে আলো ফোকাসিং হচ্ছে, রিপন সরকারের আলোটা কেমন যেন জ্বলছে, এভাবে একটু নাড়ান, আপনার লাইটে প্রবলেম আছে ওখানে। হ্যাঁ, শুভ লিখুন। এদিকে নিবেদিতা ঘোষ অবশ্যই অশুভ লিখবেন। আপনার কিন্তু শনি বন্ধনী আছে, শনি বন্ধনী কাটা, সেই সঙ্গে শনি বন্ধনী কাটা, তার সঙ্গে 2 পাশ থেকে ঊর্ধ্বগামী রেখা। নিবেদিতা ঘোষ অশুভ লিখুন। সুমন কবিরাজ শনির ক্ষেত্রকে, সুমন কবিরাজ অশুভ লিখুন, অশুভ। দেখুন সুমন কবিরাজের হাতে শনির ক্ষেত্র, দেখুন একটি ব্যতিক্রম রেখা কিন্তু পাওয়া গেছে। সুমন কবিরাজের হাতের ক্ষেত্রে শনির জায়গায় এভাবে একটি রেখা চলে আসছে, আপনারা দেখুন ভিডিওতে লক্ষ্য করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সুমন কবিরাজের হাতে ঠিক এভাবে একটি রেখা শনির ক্ষেত্রে চলে আসছে। এটি কিন্তু কোনো ক্রমেই শুভ নয়, অর্থাৎ সুমন কবিরাজ আপনি অশুভ লিখুন। আচ্ছা, তাহলে আমি কিন্তু অশুভ লিখলাম, অর্থাৎ এখানে ক্রস দিলাম শনির ক্ষেত্রে। আপনারা যার হাতে শুভ আছে সে শুভ লিখবেন, যার অশুভ আছে সে অশুভ লিখবেন। এইবার আসবো আমরা মঙ্গল। আমি পূর্বেই বলেছি যে চন্দ্র ক্ষেত্রের মানে মণিবন্ধের গোড়া থেকে কনিষ্ঠ আঙ্গুলের নিচের কর পর্যন্ত এই জায়গাটিকে 3 ভাগে ভাগ করব। মাঝখানের ভাগটি হচ্ছে মঙ্গলের ক্ষেত্র। তো আমরা মাঝখানের ভাগটি এই যে 9 নাম্বার আমরা চিহ্নিত করেছি। মঙ্গলের ক্ষেত্রে যদি বাইরের থেকে ভার্টিক্যাল রেখা থাকে, এটা কিন্তু শুভ, বা শিরোরেখা মাথায় এসে দ্বিখণ্ডিত হয়, এটাও কিন্তু শুভ। কিন্তু যদি মঙ্গলের ক্ষেত্রে এভাবে এই রেখাকে কেটে ক্রস তৈরি করে, এই রেখাকে কেটে ক্রস তৈরি করে, বা ধরুন এখানে জাল বিন্দু বা তিল চিহ্ন থাকে, জাল চিহ্ন থাকে, তাহলে কিন্তু মঙ্গলকে অশুভ ধরে নিতে হবে। এইবার মঙ্গল আপনাদের শুভ আছে কার, অশুভ আছে কার। দেখুন আমার কিন্তু মঙ্গলের ক্ষেত্রে কোনো অশুভ চিহ্ন নেই, রেখা নাই। দেখুন শুধু শিরোরেখা চলে আসছে, তার সাথে একটি ভার্টিক্যাল রেখা, দেখুন দেখছেন। এভাবে আপনারা দেখুন, এভাবে একটু হাতটা স্পার্কিং করলে কিন্তু বোঝা যাবে যে রেখা কেমন। ওই দেখুন আরেকটি ভাঁজ কিন্তু আমার পড়েছে। তাছাড়া হাত দেখার আরেকটি নিয়ম হচ্ছে এভাবে দূর থেকে এভাবে দেখতে হবে। হাতটি এভাবে রেখে যখন আপনি
এই সোজাসুজি তাকাবেন, তখন কিন্তু রেখাগুলো স্পষ্ট দেখা যাবে। অনেক সময় যদি সোজাসুজি আমরা এইভাবে তাকাই, রেখাগুলো কিন্তু দেখা যায় না। সকালে ঘুম থেকে উঠে দেখবেন ঠিক এভাবে হাতটি যদি ধরেন, তা দেখবেন শুকনা হাতে একেবারে প্রচুর রেখা। যখন আপনার হাত ভিজানো হয়ে যাবে, তখন দেখবেন সোজা বাঁকা এভাবে ধরলেও আর রেখা পাওয়া যাচ্ছে না খুঁজে। অর্থাৎ সবসময়ের জন্য ঠিক এই সাইড বরাবর যদি তাকানো হয়, তাহলে কিন্তু ক্ষেত্র এবং রেখা চিনতে সহজ হবে। তাহলে মঙ্গলের ক্ষেত্র আপনারা, আমি কিন্তু আমার মঙ্গলের ক্ষেত্র শুভ লিখব। আপনাদের অশুভ কার কার আছে? কে কে অশুভ লিখতেছেন? হ্যাঁ বলুন। আমারটা মনে হয় শুভ। হ্যাঁ দেখান। জি, আমারটা মনে হচ্ছে শুভ। সুব্রত কর্মকার নাকি? ও উত্তম দাস। হ্যাঁ উত্তম দাস, হ্যাঁ শুভ লিখুন। হ্যাঁ হ্যাঁ শুভ, অবশ্যই শুভ। হ্যাঁ শুভ। লিটন জয়ধর শুভ লিখুন। সুব্রত কর্মকার শুভ লিখুন। মেধস ব্যানার্জি হাত জাগাইছিলেন কই? আপনার লাইট হচ্ছে আপনার পিছন দিকে। আপনি যে লাইটটা ব্যবহার করেছেন, আগামী ক্লাসে বসার সময় লাইটের দিকে মুখ করে বসবেন। আপনি পিছনে লাইট রেখে বসছেন, আপনি হাত ধরলে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আচ্ছা এবার সুমন কবিরাজ। হ্যাঁ নিবেদিতা ম্যাডাম, মঙ্গলের ক্ষেত্র দেখতে পাইনি আমি, মঙ্গলের ক্ষেত্র দেখতে পাইনি। আর একটু হাত দূরে নিন, দূরে নিয়ে একটু স্পার্ক করুন, হাতটি নাড়াচাড়া করুন। শুভ লিখুন, শুভ। হ্যাঁ সুমন কবিরাজ। সুমন কবিরাজের মঙ্গলের ক্ষেত্রে কি একটি তিল আছে? ও কলমের কালি। আচ্ছা তাহলে শুভ লিখুন, শুভ লিখুন, শুভ। এইবার দেখুন রিপন সরকার, হ্যাঁ তুলুন তুলুন তুলুন, রিপন সরকার। হ্যাঁ শুভ লিখুন, শুভ, শুভ লিখুন। এইবার দেখুন আমরা 9টি গ্রহের মধ্যে, এবার কিন্তু আপনাদের সেই বোঝার সময়, 9টি গ্রহের মধ্যে আমরা কয়টি শুভ পেলাম, কয়টি অশুভ পেলাম। আমি কিন্তু আমার হাতে রাহু অশুভ পেয়েছি, শুক্র অশুভ পেয়েছি, শনি অশুভ পেয়েছি। এইবার আপনাদেরকে কিন্তু, এবার আপনাদের প্রত্যেকের পেপারসে কিন্তু হাত দিতে হবে, দেখতে হবে আপনারা কোন কোন গ্রহকে শুভ এবং অশুভ পেলেন। এইবার শুভর অংশ বেশি না অশুভের পাল্লা বেশি ভারী? এবার আপনি দাড়িপাল্লা ধরুন, একটি দাড়িপাল্লা নিন, দাড়িপাল্লা নিয়ে এক পাশে শুভ অংশ দিন, এক পাশে অশুভ অংশ দিন। এইবার শুভ আর অশুভ অংশ আমরা কিভাবে দিব? দাড়িপাল্লায় তো আর গ্রহ উঠে মানে তুলে দেওয়া যাবে না, যাবে? গ্রহ নক্ষত্রকে কি দাড়িপাল্লায় তুলে দেওয়া যাবে? যাবে না, কিন্তু যাবে। আমি কিন্তু এবার বোর্ড থেকে সব লেখা মুছে ফেলবো। আপনারা সব লিখেছেন তো? এবার মুছে ফেলবো। আমরা দুটি গ্রুপ নিব, 1 নাম্বার গ্রুপ আর হচ্ছে 2 নাম্বার গ্রুপ। এই 1 নাম্বারে লিখবো আমরা শুভ যে গ্রহগুলো সেইগুলো। তাহলে যেমন আমি শুভ পেলাম কিন্তু রবি, 2 নাম্বারে পেলাম চন্দ্র, 3 নাম্বারে পেলাম বৃহস্পতি, 4 নাম্বারে পেলাম বুধ, 5 নাম্বারে পেলাম কেতু, 6 নাম্বারে পেলাম মঙ্গল। অশুভর দিকে আমি পেলাম রাহু, শুক্র, শনি। আপনারা এভাবে শুভ এবং অশুভ দুটি দিক লিখে ফেলুন।
জি লিখেছি। আচ্ছা লিখেছেন। এবার দেখুন আমরা কিন্তু জানি যে রবি মঙ্গল শনি রাহু কেতু নৈসর্গিক পাপ গ্রহ। তাহলে নৈসর্গিক পাপ যে গ্রহগুলো সেগুলোতে এনপি দিই, নৈসর্গিক পাপ। তাহলে রবি হচ্ছে নৈসর্গিক পাপ গ্রহ, এর নিচেই আমরা এনপি বলে চিহ্নিত করলাম রবিকে। রবি মঙ্গল শনি রাহু কেতু, তাহলে এনপি, কেতুকে এনপি বলে চিহ্নিত করলাম, মঙ্গলকেও কিন্তু এনপি বলে চিহ্নিত করলাম। এইবার নিচে আছে শনি এবং রাহু নৈসর্গিক পাপ, একেও কিন্তু নৈসর্গিক এন আর পাপের পি, এই চিহ্নিত করলাম। এইবার শনিতেও কিন্তু ঠিক তাই করলাম, এই। এবার দেখুন আমাদের দাড়িপাল্লার কিন্তু দুটি সাইড, 1 আর 2। তাহলে এই হচ্ছে আমার দাড়িপাল্লা, এ পাশে হচ্ছে 1, এ পাশে হচ্ছে 2, এই হচ্ছে আপনার দাড়িপাল্লার মিডিল। এইবার আমরা 1 নম্বরের দিকে কিন্তু 3টি পাপ গ্রহ পেয়েছি। 1 পেলাম রবি, 2 নম্বর পেলাম কেতু, 3 নম্বর পেলাম মঙ্গল। এদিকে আবার পেলাম রাহু, আর শনি। এই 5টি গ্রহ নৈসর্গিক পাপ পেলাম। এইবার শুভ গ্রহ যেটি, আমরা শুভ গ্রহ পেয়েছি কি কি? চন্দ্র, বৃহস্পতি, বুধ, শুক্র। এইদিকে লিখলাম চন্দ্র, বৃহস্পতি, বুধ আর হচ্ছে শুক্র। দেখছেন? তাহলে আমাদের কোন দিকের পাল্লা ভারী হয়েছে? নৈসর্গিক পাপের দিকের পাল্লা ভারী হয়েছে। এদিকে 5টি গ্রহ পড়েছে, এদিকে 4টি পড়েছে। কিন্তু অশুভ কোনটি? এবার দেখুন আমার এখানে অশুভর মধ্যে আছে রাহু, এই রাহু। এইবার অশুভর এখানে আছে শুক্র, এই শুক্র। এইবার অশুভ আছে শনি। দেখুন বোঝা যায়? বোঝা কি যায়? দেখুন 1 নম্বর পাশে নৈসর্গিক পাপ গ্রহ আছে 5টি, তার মধ্যে 2টি কিন্তু আমার হাতে অশুভ। 2 নম্বর পাশে 4টি নৈসর্গিক শুভ গ্রহ আছে, তার মধ্যে 1টি অশুভ। তাহলে আমি পেলাম আমার হাতে, আপনারা কিন্তু আপনাদের মতো করে বের করবেন, যে আমি আমার হাতে পেলাম যে শুভ গ্রহের মধ্যে 1টি অশুভ আছে, সেটি হচ্ছে শুক্র। অর্থাৎ শুভ গ্রহের মধ্যে এই যে নিচে পর্যন্ত দেখা যাচ্ছে তো? আচ্ছা, শুভ গ্রহের মধ্যে 1টি গ্রহ অশুভ আছে, সেটি হচ্ছে শুক্র। আর অশুভ গ্রহের মধ্যে 2টি অশুভ গ্রহ আছে, মানে অশুভ গ্রহ বা অশুভ আছে আমার হাতে, তা হচ্ছে রাহু আর শনি। তাহলে এইবার আমরা এখানে একটু আলাদা করে লিখে ফেলি। দেখুন আমরা এখানে কিন্তু আমার হাতে এই 3টি গ্রহকে আমি অশুভ পেয়েছি, তার ভিতর রাহু, শনি এবং শুক্র। তাহলে 2টি অশুভ গ্রহ আমার কিন্তু অশুভ প্রভাব ফেলতেছে আমার জীবনে। আরেকটি নৈসর্গিক গ্রহ, সেও কিন্তু অশুভ ফল প্রদান করছে।
এখন এই তিনটার মধ্যে কে বেশি শক্তিশালী আমাদের এটি বিচার করে বের করতে হবে। কে বেশি আমাকে ডিস্টার্ব করছে। সাউন্ড আসছে কার ওখান থেকে? একটু সাউন্ড অফ করুন। সাউন্ড। দেখুন তাহলে এই যে তিনটি গ্রহ আমরা পেলাম অশুভ, আপনারা যার যার যে অশুভ পেয়েছেন সেগুলো কিন্তু সেইভাবে লিখবেন। এই তিনটের মধ্যে কে বেশি শক্তিশালী এটি দেখতে হবে, যে আমাদের ক্ষতি কে করছে। নৈসর্গিক শুভ গ্রহের মধ্যে কিন্তু আমরা নৈসর্গিক অশুভ গ্রহের মধ্যে কিন্তু আমার দুটো পড়েছে, অর্থাৎ দাড়িপাল্লার বাম সাইড কিন্তু ভারী। আমার এই দাড়িপাল্লার বাম সাইড ভারী, আমার অশুভ দিক ভারী। একটি কথা লক্ষ্য রাখুন, আমি কিন্তু আপনাদের টিচার নই। আপনারা আজ পর্যন্ত আমাকে টিচারের ভূমিকায় দেখেননি কখনো। আপনারা একটি জিনিস কিন্তু লক্ষ্য করেছেন যে আপনাদের ক্লাসে মানে প্রত্যেক স্যাররা যে ক্লাস নেন, আমি কিন্তু প্রত্যেক স্যারের ক্লাসে গোপনে ঢুকে থাকলেও ঢুকে থাকি। আমি লাইনে থাকি, আমি চেম্বার করি, সেই সময় শুনি বা সবার ক্লাস শুনি। তার মানে আমি কিন্তু আপনাদের মতো ছাত্র। যদি ছাত্রই না হব তাহলে আমি অন্য স্যারদের ক্লাস কেন শুনব? এটি কিন্তু আপনাদের অনুধাবন করতে হবে। আমি আপনাদের শেখানোর মতো যোগ্যতা আমার নেই, কিন্তু অন্য স্যাররা যেটি পড়াচ্ছেন ঠিক সেই জিনিসটিকে যদি একটু সহজ করে, মানে আমি ওখান থেকে সহজভাবে যদি ধরতে পারি, সেটিকে সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি, এই ইচ্ছাটুকু আমার আছে। তার মাধ্যমে যদি আপনারা আমরা সবাই মিলে যদি শিখতে পারি, তবেই আমি আমাকে ধন্য মনে করব। কিন্তু আমি এই অযাচিত বা ধরুন মানে বাড়তি আলাপ করে সময় নষ্ট করা, তারপরে ক্লাসের ডিস্টার্ব করা, এগুলো কিন্তু সহ্য করতে পারি না। মুজিবুর রহমান সাহেব কিন্তু বের হয়ে গেছেন, আমি তাকে 2 দিন ওয়ার্নিং দেওয়া হয়েছে, আজকে 3য় দিন। তারপরেও বললাম আরেকদিন যদি ঘটে তাহলে কিন্তু আর ক্লাসে আপনি ঢুকতে পারবেন না। এই রকম ধরুন যখন আমি 5 জন স্যারের ক্লাস লক্ষ্য করছি, সেখান থেকে আমি নিজে জ্ঞান আহরণ করছি, সেখান থেকে আপনাদের কিছু দিচ্ছি, আমার স্বার্থ কোথায়? বা আপনাদের সাথে ভাগাভাগি করে আমি এটিকে আরও মজবুত করছি, অর্থাৎ আমি কিন্তু আমার ভাণ্ডার পূর্ণ করছি, বিদ্যার ভাণ্ডার। আপনাদের যতটুকু দিচ্ছি তার চেয়ে বেশি নিচ্ছি। তাহলে ছাত্র কে বেশি গুরুত্বপূর্ণ ছাত্র বলুন? সব ছাত্র মানে স্যারের ক্লাস কিন্তু আমি পর্যবেক্ষণ করি, আপনারা দেখেছেন, কিন্তু অনেক সময় দেখেছেন যে আমি পর্যবেক্ষণ করি, তার ফাঁকেও কিন্তু আমি কথা বলি বা পরবর্তীতে ওই স্যারের সঙ্গে আমি কিন্তু সেই আলাপ করে আমি এটাকে নেই। সেই ছাত্রকে কিন্তু আপনারা পেয়েছেন। বুঝাতে পেরেছি? তাহলে দেখুন আমি বলেছি কিন্তু যে আমার দাড়িপাল্লার বাম সাইডটি ভারী, যেহেতু নেগেটিভ গ্রহ দুটি কিন্তু বাম সাইডে ভারী, অর্থাৎ অশুভ দিকটি আমার মধ্যে বেশি। তাই তো আমি সহজে ক্ষিপ্ত হয়ে যাব, এটি নিয়ম। আর ক্ষিপ্ত হব বা আমার পরে লোকে অখুশি হবে, কারণ হচ্ছে আমার দুটি গ্রহ অশুভ। তা হচ্ছে রাহু আর শনির মতো হাই ভোল্টেজ গ্রহ, সে কিন্তু অশুভ। তাহলে আমি সমাদর পাবো কিভাবে মানুষের? দেখেন এখন কিন্তু পেলাম না, এই ক্লাসের মধ্যেই কিন্তু পেলাম না। সারাদিন চেম্বার করে এত কষ্ট করছি, প্রত্যেক স্যারের ক্লাস থেকে কিছু সংগ্রহ করে তবেই না বলছি। আমার কিন্তু বলার মতো জ্ঞান কিছুই ছিল না বা নেই, আজও নেই। কিছু সংগ্রহ করে আপনাদের মধ্যে ভাগাভাগি করার চেষ্টা করছি। তার মধ্যে দেখুন একটি কালবৈশাখী ঝড় এসে মুহূর্তের মধ্যে দেখুন কি অবস্থা তৈরি করলো। অর্থাৎ আমার এটা কিন্তু প্রাপ্য। অর্থাৎ যেহেতু দুটি গ্রহ রাহু এবং শনি, দুটি গ্রহ হাই ভোল্টেজ গ্রহ আমার জন্য অশুভ, সেই সঙ্গে দৈত্য কুলগুরু শুক্রাচার্য, সে কিন্তু নৈসর্গিক শুভ গ্রহ, তারপরে সে কিন্তু দৈত্যদের গুরু। তা দৈত্যদের গুরু যতই সে শুভ থাকুক বা অশুভ থাকুক, শুভ তো নয়, আমার তো অশুভ। তাহলে দৈত্যদের গুরু যদি শুভ থাকে তাহলে সে আপনাদের কি দিতে পারবে? সে সুখ শান্তি দিতে পারে, ধন ঐশ্বর্য জমিয়ে দিতে পারে,
আবার অতি ধন আপনাকে খারাপ দিকেও নিয়ে যেতে পারে। শুক্র খারাপ হলে তার বারবনিতার অভ্যাস হতে পারে, এমনকি নেশা মধ্য জুয়ায় আসক্তি আসতে পারে, বিভিন্ন দিকে কিন্তু খারাপ দিকে নিয়ে যেতে পারে এই শুক্র যদি অতিরিক্ত পরিমাণে শুভ হয়। আর অশুভ থাকলে তার শান্তি বিঘ্নিত হবে, পারিবারিক শান্তি বিঘ্নিত হবে, অফিস আদালতের শান্তি বিঘ্নিত হবে, মানে যেখানে যাবে শান্তি বিঘ্নিত হবে। দেখুন আমার শুক্র অশুভ, তাই কিন্তু আজকের ক্লাসে এত সুন্দরভাবে আমরা গুছিয়ে নিয়ে আসছিলাম। ঠিক যে সময়টি তার বোঝার সময়, সেই সময় সে মানে সৌদি আরবের ভাষায় উনি মোবাইলে কথা বলেই যাচ্ছে। তা দেখুন এই শুক্র কিন্তু সেই শান্তি বিঘ্নিত করলো। শান্তি বিঘ্নিত কার করলো? আপনাদের কিন্তু নয়, আমার। কারণ সে আমার স্টুডেন্ট, কষ্টটা লাগলে কিন্তু আমার লাগছে, অর্থাৎ আমার শান্তি কিন্তু বিঘ্নিত করেছে এই অশুভ শুক্র। তাহলে আপনারা আপনাদের প্রত্যেকে যে গ্রহগুলো ক্রস দিয়েছেন বা শুভ বা অশুভ লিখেছেন, এইবার আপনারা শুভ অশুভকে দাঁড়িপাল্লায় দিন, দিয়ে জীবনীর সাথে মিলান যে আমাদের জীবন কেমন কাটছে, এই মাসটি কেমন কাটছে, এই দিনটি কেমন কাটছে। এই রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা জীবনে অনেক ঘটবে। সেই ঘটনাটা কত তারিখে ঘটলো, ওই দিন শুক্র কী অবস্থানে ছিল, বা ওই দিন আপনার অশুভ গ্রহ কোন জায়গায় ছিল, সেই সঙ্গে আপনার গোচর প্ল্যানেট বের করুন, ওই দিন নিউমারোলজি করে তার সংখ্যাতত্ত্ব বের করুন, তবেই না কিন্তু বুঝতে পারবেন যে ওই গ্রহ কতটা শুভ বা কতটা অশুভ। দেখুন আজকের যে তারিখটি, আজকে কত তারিখ? আজকের তারিখ হচ্ছে 13। দেখুন কেন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো। দেখুন আজকের তারিখ হচ্ছে 13, সাথে মাস হচ্ছে 11, সাল হচ্ছে 2020। এইবার যোগ করুন তো কত হয়? 4 2 4, 4 4 8 আর 2 10 আর 1 মানে 10, মানে রবি 1। দেখছেন 1 হয়তো। এইবার 1-এর সাথে আজকের বার কত? বার হচ্ছে শুক্রবার, যোগ করুন 6 সমান কত? 7। 7 মানে কেতু, কেতু মানে ভুল বোঝাবুঝি, কেতু মানে সন্দেহবাতিকতা, কেতু মানে উচ্চস্থান থেকে পতন, কেতু মানে কলহ বিবাদ বা বিসংবাদ তৈরি করা। এই কেতু তৈরি করেছে কিন্তু রাহু, দেখেছেন? এই কেতুকে জন্ম দিল কিন্তু রাহু 13 তারিখ। সেই শেক্সপিয়ারের লাকি নাম্বার 7 এবং আনলাকি 13। দেখুন সেই আনলাকি 13 আর আমার প্ল্যানেটে বা আমার হাতে সেই রাহু কিন্তু অশুভ অবস্থানে রয়েছে, অর্থাৎ 13 তারিখটি আমার জন্য অশুভ তারিখ। আর অশুভ তারিখ বিধায় শুক্র, শনি এবং রাহু 3টি গ্রহ অশুভ, আর সেই অশুভ ঘটনা আজকের ক্লাসে ঘটল। লক্ষ্য করতে পেরেছেন তো যে কেন অশুভটি ঘটল? যে রাহু গ্রাস করেছে, কেতু বিঘ্ন সৃষ্টি করেছে। আপনারা এতজন আছেন, আপনারাও যেমন ছাত্র, আমি আবারও বলছি আমিও কিন্তু ঠিক একই রকম ছাত্র। সব ছাত্রদের ক্লাস পর্যবেক্ষণ করে সেখান থেকে কিছু সহজ করে দিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্যই আমার এই প্রচেষ্টা। তা সেই প্রচেষ্টা যদি আমার থেকে থাকে, সেই প্রচেষ্টায় দেখুন বাধার সৃষ্টি করলো কিন্তু আজকে রাহু। অর্থাৎ একটি ঘটনা যখন ঘটবে, আমরা দাড়িপাল্লার কোন পাশ ভারী, শুভর অংশ ভারী না অশুভ ভারী, তাহলে আমরা কি মাপতে পারবো না? পারবো? জীবন চলার পথে যখন যে ঘটনা ঘটবে সেই ঘটনাকে রিসার্চ করতে হবে। জ্যোতিষ মানে গবেষণা, গবেষণা ব্যতিরেকে জ্যোতিষশাস্ত্রে নাম করা যাবে না, বা নামজাদা জ্যোতিষ হওয়া কোনো ক্রমেই সম্ভব নয়। কোনো একটু ঘটনা যদি ঘটে সেটি কিন্তু আপনাকে বিশ্লেষণ করতে হবে। সুব্রত কর্মকার আনমিউট করুন। দেখুন আজকে হয়তো এমন হলো যে একটি কাঁচের গ্লাস হাতে ধরেছেন, পড়ে ভেঙে গেল। ভেঙে কেন গেল? মানে ক্ষতি হলো। তাহলে ক্ষতি করে কোন গ্রহ, এটি কিন্তু আমাদের দেখতে হবে। আজকের তারিখটি কত?
তারিখের সঙ্গে আমি সকল কিছু নিউমারোলজি কষি, আমার জন্ম প্ল্যানেটে কি অবস্থানে আছে, গোচরে ওই গ্রহটি কি অবস্থান করছে, এর উপরে নির্ভর করে আমার গ্লাসটি কেন ভাঙলো এটি কিন্তু বের করা যাবে, বা বের করে নিয়ে আসা অনেকাংশে সহজ। এটি জ্যোতিষশাস্ত্র যদি একটি সূচও কোথাও পড়ে থাকে, সেই সূচটি কেন পড়ে থাকলো আর সে কেন আপনার পায়ে বিঁধলো এর তথ্যটিও কিন্তু দিবে। যেহেতু জ্যোতিষশাস্ত্র আপনাকে কখন ঝড় হবে, কখন মানে বৃষ্টি হবে, বা ধরুন কবে সূর্যগ্রহণ হবে, কবে চন্দ্রগ্রহণ হবে, নাসা পর্যন্ত স্বীকার করেছে যে ভারতীয় পঞ্জি অর্থাৎ দিনপঞ্জি এটি সঠিক। আমরা প্রায় 1 বছর আগে বিভিন্ন পত্রিকা মিডিয়ায় আমরা দেখেছিলাম যে সূর্যগ্রহণের কথা নাসা গবেষণা করে বের করেছে যে টাইমে, তার থেকে সঠিক টাইম বের করেছে কিন্তু পঞ্জিকা। তা পঞ্জিকা কিন্তু আমরা জ্যোতিষরাই তৈরি করি, আমরাই কিন্তু এই পঞ্জিকার রচয়িতা বা পঞ্জিকা আমরাই কিন্তু বানাই। তাহলে জ্যোতিষরাই কিন্তু এই পঞ্জিকা তৈরি করেছে। তাছাড়া বিশ্বের বুকে একমাত্র অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় করেছেন কিন্তু বিজ্ঞানী নির্মল চন্দ্র লাহিড়ী। আমরা যে এনসি লাহিড়ী নামে যে অ্যাফিমেরিসটি ব্যবহার করি, এই অ্যাফিমেরিসের রচয়িতা যিনি অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় করেছেন সেই নির্মল চন্দ্র লাহিড়ী, তিনিও কিন্তু জ্যোতিষ গণনা দিয়ে তারপর এই অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় করেছেন। আর উনি কিন্তু বাংলা ভাষার সবথেকে শ্রেষ্ঠ পঞ্জিকার রচয়িতা, উনার নবম বংশধর মনোজ কুমার লাহিড়ী, যিনি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার বর্তমান রচয়িতা। একটি মেয়েকে নিয়ে, একটি মেয়ে আর উনি দুইজন বসে 365 দিনে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা রচনা করেন, নিজে কলম ধরে লিখে। এখন বয়সের ভারে অনেক বয়স হয়ে গেছে, ওই মেয়েটি লেখে, উনি বলে দেন। এই দুইজন মানুষ পঞ্জিকা গণনা করেন। সেই পঞ্জিকাটা কিন্তু মানে বাংলা ভাষায় রচিত সবথেকে সেরা পঞ্জিকা, এই বিশেষ করে ভারত বাংলার মধ্যে। জানি না ইংলিশ ভাষায় আছে কিনা, নিশ্চিত করে যতটুকু জানি তাতে নাই। হিন্দি ভাষায় যা আছে তাতেও এত সঠিক পঞ্জিকা আজও পর্যন্ত আমার জানা মতে নাই, তারপরেও থাকতে পারে। কিন্তু আমি বাংলা ভাষায় গ্যারান্টি যে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার উপরে আর কোনো পঞ্জিকা কিন্তু নাই। সেটির কিন্তু ওই সেই নির্মলচন্দ্র লাহিড়ীর নবম বংশধর আজ রচনা করছে। তাহলে এই পঞ্জিকায় আমরা কিন্তু ধরুন 2 বছর আগে যে পঞ্জিকা কিন্তু প্রায় 1.5-2 বছর আগে রচনা হয়, অর্থাৎ আগামী বছর কবে পূজা হবে, কবে ধরুন আপনার ঈদ হবে, কবে আপনার হয়তো বুদ্ধদের মূল ধর্মীয় অনুষ্ঠান মানে বুদ্ধ পূর্ণিমা হবে, বা খ্রিস্টানদের বড়দিন কবে হবে, এই যে সকল কিছু মানে সকল ধর্মের কিন্তু অনুষ্ঠানাদি বের করে নিয়ে আসা হয় সব ওই হরস্কোপ থেকে। অর্থাৎ এই 12টি ঘরের মধ্যেই কিন্তু একেবারে সব কিছু লুকায়িত রয়েছে। এই 12টি ঘরের মধ্যে, এই 12টি ঘরকে আমরা মহাকাশ বলে বিবেচনা করে থাকি। তা যা আছে ব্রহ্মাণ্ডে সবই কিন্তু এই 12টি ঘরের মধ্যে, এর বাইরে নয়। তাই তো ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিকে বা ভারতীয় জ্যোতিষশাস্ত্রকে জ্যোতিষের মাদার বলা হয়ে থাকে। আমাদের দেখতে হবে আজকের দিনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটলো, আমাদের একজন স্টুডেন্ট অখুশি হয়ে বেরিয়ে গেলেন, সে আর ক্লাসে থাকলেন না। বয়সে উনি আমার বড় হবেন, উনি ভালো দেশে থাকেন, ভালো টাকা উপার্জন করেন, তারপরেও জ্যোতিষ শিখতে আসছেন। কিন্তু তার মানে এই নয় যে আমি ছোট হয়ে তাকে এত বড় কথা বলবো। বলিয়েছে কে? রাহু। কেতু সংঘাত বাঁধিয়ে দিয়েছে। এইবার উপস্থিত প্ল্যানেট দেখুন, ছকটা বের করো তো এখনকার। দেখুন এখনকার ছক বের করলে দেখা যাবে রাহু, কেতু, বৃহস্পতি, শনি,
রবি, বুধ, শুক্র। দেখো তো লগ্ন আর চন্দ্র কোথায় আছে? 9:42। লগ্ন আর চন্দ্র কোথায় আছে? লগ্ন মিথুনে। আর চন্দ্র হ্যাঁ তুলায়। এই দেখুন, এবার লক্ষ্য করুন কিভাবে আমরা ঘটনাটিকে বের করা যায়। লগ্ন মিথুন, এখন যখন ঘটনাটি ঘটল মিথুনে লগ্ন, দেখেন লগ্ন থেকে দেহ মন বিচার করা হবে, তাই তো? লগ্ন থেকে দেহ মন বিচার করা হবে। তাহলে লগ্নের উপর রাহুর দ্বাদশ দৃষ্টি, দেখেছেন? ওদিকে 13 তারিখে ক্লাসটি হচ্ছে, এদিকে ক্লাসটি হচ্ছে 13/11/2020 সমান 1। এর সাথে যোগ দেন শুক্রের 6 সমান 7। 13 তারিখে ক্লাস হচ্ছে, অর্থাৎ রাহুর তারিখ। সেই সঙ্গে লগ্নের উপর রাহুর দৃষ্টি। লগ্নই তো আপনার ঘর, অর্থাৎ আজকে যে ক্লাসটি হচ্ছে সেটি তো মিথুন লগ্ন, অর্থাৎ আজকের ক্লাসটি মিথুন লগ্নের। মিথুনের কাজ কি? বুধের কাজ কি? বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশলের বহিঃপ্রকাশ ঘটা, গবেষণার মাধ্যমে কোনো কিছু আবিষ্কার করা। বুধই তো দেবে বুদ্ধি, মেধা, প্রযুক্তি, কৌশল। কিন্তু সেই বুধের উপরে দেখুন, বুধের দুটি গৃহ, একটি মিথুন একটি কন্যা, দুটোর উপরেই কিন্তু রাহুর দৃষ্টি আছে। লক্ষ্য রাখুন কিন্তু এবার রাহু পঞ্চম, সপ্তম, নবম এবং দ্বাদশে দৃষ্টি দেয়। তাহলে পঞ্চমে দৃষ্টি দিলে কোথায় দৃষ্টি দিচ্ছে? রাহু। এই শনির উপরে দৃষ্টি দিচ্ছে রাহু। এইবার সপ্তমে মানে কেতুর ঘরে দৃষ্টি দিচ্ছে রাহু। এইবার নবমে অর্থাৎ শুক্রের উপরে দৃষ্টি দিচ্ছে রাহু। এইবার লগ্নের উপর দৃষ্টি প্রদান করছে রাহু। দেখুন ক্লিয়ার? শুক্র আজকে বার শুক্র, শুক্রের উপর রাহুর দৃষ্টি প্রদান করে সে শুক্রকে কিন্তু ড্যামেজ করে দিয়েছে, শান্তি বিঘ্ন ঘটিয়েছে। বুদ্ধি বিচক্ষণতার বহিঃপ্রকাশ ঘটবে আজকের ক্লাসটি। আপনারা একটু বলুন, যে কোনো একজন বলুন যে আজ পর্যন্ত এই যে আজ 11তম ক্লাস, আজকের ক্লাস অধিক সহজ হচ্ছিল কিনা, যে আমাদের জন্য বোঝার জন্য সহজ হচ্ছিল কিনা, কিন্তু সেই ক্লাসটি বিপর্যয় ঘটলো। আপনারা বলুন যে আসলে আমি যেটি বললাম সঠিক কিনা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে দেখুন আজকের সেই ক্লাসটিতেই কিন্তু গোলযোগ তৈরি হলো। তাহলে গোলযোগ কিভাবে তৈরি করলো? রাহু দৃষ্টি দিল লগ্নের উপর, অর্থাৎ দেহ মনের উপর। তাহলে দেহ মনকে ভেঙে চুরমার করে দিল। রাহু দৃষ্টি দিল শুক্রের উপর। শুক্র আমার প্ল্যানেটে অশুভ রয়েছে বা আমার গৃহে অশুভ রয়েছে। সেই শুক্র অশুভ থাকার কারণে শুক্র শান্তি বিঘ্নিত করলো, আর শুক্রের উপরে রাহুর দৃষ্টি পড়লো। এদিকে কেতুর উপরে রাহুর দৃষ্টি পড়ে কিছু করতে পারবে না, কেতু কিন্তু তুঙ্গস্থ, সপ্তমে দৃষ্টি, এখানে কিছু করার নেই। কিন্তু তারিখটি কিন্তু 7, অর্থাৎ ভুল বোঝাবুঝি, সন্দেহবাতিকতা এগুলো তো থাকবে। তা না হলে কেনই বা এই রাহু যদি লগ্নের উপর দৃষ্টি না পড়বে আর ক্লাসটি যদি 13 তারিখে না হবে, তার সঙ্গে যদি কেতু যুক্ত না থাকবে, আমি কেন মানে লঘু পাপে গুরুদণ্ড দেওয়ার মতো মানসিকতা করব? মুজিবুর রহমান সাহেবের সাথে এত বড় কর্কশ সুরে বা এত কড়া স্বরে কেন আমি এই কথাটি বলবো বলেন? এটি বলিয়েছে কিন্তু দেখুন ভালো করে লক্ষ্য করবেন যে রাহু লগ্নের উপর দৃষ্টি প্রদান করে দেহ মনকে ভেঙে চুরমার করে দিয়েছে। শুক্রের উপর দৃষ্টি প্রদান করে শুক্রকে বা বন্ধু মিত্র, আপনারা প্রত্যেকেই তো বন্ধু। আমি প্রথমেই তো বললাম যে আমি কিন্তু আপনাদের ছাড় নই।
সকল স্যাররা যে ক্লাস নেন আমি সবার ক্লাসগুলো শুনি, শোনার পরে আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন যে আমি ভিতরেও কিছু কথা বলি, আবার পরবর্তীতে ওই স্যারের সঙ্গে কিন্তু আমি কথা বলি। তো এই জিনিসগুলোকে সংগ্রহ করে আপনাদের সাথে আলোচনা করে আমি একটু তৃপ্তি পাই, এটি হচ্ছে আমার স্বপ্ন। তা সেই স্বপ্ন নিয়ে আমি যাত্রা করেছি, সেই যাত্রা এটা নিঃসন্দেহে শুক্রের কাজ। অর্থাৎ শুক্রই দেবে স্বচ্ছতা, শুক্র দেবে নিট অ্যান্ড ক্লিনতা, শুক্র দেবে শান্তি, শুক্র দেবে ধন ঐশ্বর্য, সব কিছুই। তাহলে সেই শান্তি এটি একটি আনন্দের বিষয়। আমরা জ্যোতিষ শিখতেছি, সবার সঙ্গে বন্ধুত্ব তৈরি করছে শুক্র, বন্ধুত্ব, প্রেম, রোমান্স, বিনোদন সব কিছুই তো শুক্রের অধীনে। তাহলে সেই বন্ধুত্বের পথে বাধা সৃষ্টি করছে। আজকে দেখুন এই যে মুজিবুর রহমান সাহেব মানে অখুশি হলেন বা বন্ধুত্বে ফাটল ধরল। শনির উপর অষ্টমে নিজ গৃহে শনি বসে আছে। শনি কিন্তু আমার প্ল্যানেটে বা আমার এখানে দেখুন এই যে শনি অশুভ ক্রস দিয়েছি, সেই শনির উপরে কিন্তু রাহুর দৃষ্টি পড়েছে এবং শনি অষ্টমে নিধন স্থানে। তাহলে ভাগ্যপতি এবং অষ্টমপতি সে কিন্তু নিধন স্থানে বসে আছে। এই শনি যদি কুম্ভে থাকতো বা লগ্নটি যদি বৃষ হতো, কিন্তু শনি শুভ ফল প্রদান করত ভাগ্যাধিপতি ভাগ্যস্থানে। আর এখানে নিধনপতি এবং ভাগ্যপতি আগে নিধন স্থানে, অর্থাৎ আগে আমাকে নিধন করাবে, তারপরে গিয়ে ভাগ্য খুলবে। অর্থাৎ জীবনে ঘাত প্রতিঘাত কষ্ট ক্লেশের মাধ্যমে এই শনি মহারাজ পরবর্তীতে শেষ জীবনে যখন বৃদ্ধ হয়ে যাব তখন কাশির সিরাপ কেনার টাকাটা দেবে এই শনি মহারাজ, কিন্তু এখন দেবে না। যদি আজকে দিত, এখন দিত, তাহলে শনি হচ্ছে ন্যায়ের দেবতা, ন্যায় প্রতিষ্ঠা করাতো। শনি হচ্ছে সহসাগরাধ্বনি অধিপতি করায়। শনি হচ্ছে, শনির সাবজেক্টই হচ্ছে জ্যোতিষ। তাহলে জ্যোতিষের ক্লাসে রাহু ব্যাঘাত সৃষ্টি করতে পারত না, কারণ সে অষ্টমে নিজ গৃহে থাকা সত্ত্বেও সে কিন্তু অষ্টমে বসে আছে, আর তার উপরে রাহুর দৃষ্টি পড়েছে। অর্থাৎ শনি এখানে তেজ দেখিয়ে সে কিন্তু রাহুকে দমন করতে পারেনি। তাছাড়া 13 তারিখে শক্তিশালী রাহুর প্রভাব তো রয়েছেই। এভাবে আমাদেরকে বিচার করে বের করতে হবে যে আমার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা কোন দিনে ঘটলো, আমার জীবনের ভালো কিছু ঘটলে সেটি কোন দিনে ঘটলো, সেই তারিখটি কেমন, তার গোচর প্ল্যানেট করলে কেমন হবে, হাতে তখনকার অবস্থা কী ছিল। ধরুন হাত সবসময় কিন্তু প্রতিদিন পরিবর্তন হবে না, কিন্তু গোচর প্ল্যানেট তো প্রতিদিনই পরিবর্তন হবে, প্রতিদিনই পরিবর্তন হবে, হবে না? যদি চন্দ্র 2.5 দিনে রাশিচক্র অতিক্রম করে, কিন্তু 2.5 দিনের মধ্যে সে তো নক্ষত্র পরিবর্তন করবে, ডিগ্রি পরিবর্তন করবে, পরিবর্তন তো হবেই। লগ্ন 2 ঘন্টা অন্তর পরিবর্তন করে, 2 ঘন্টায় 2টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, 5টি ঘটতে পারে, কিন্তু 5টির মধ্যে লগ্ন 30 ডিগ্রি, 30 ডিগ্রি তো ডিগ্রি পরিবর্তন হচ্ছে, তারপরে সে নক্ষত্র পরিবর্তন করছে। সে পরিবর্তন আমরা খুঁজে বের করতে পারবো না, আমরা সেকেন্ড বের করতে পারবো, যেটি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে সম্ভব। আমার স্বপ্ন আছে যে কৃষ্ণমূর্তি পদ্ধতিটি আপনারা অনেকটা কষ্ট মনে হচ্ছে, আপনাদের বুঝতে খুবই কষ্ট হচ্ছে, এটি আমি অনুধাবন করেছি। ওটিকেও ভেঙে আমি চূর্ণ করে আপনাদের কাছে সহজভাবে উপস্থাপন করার এক ধরনের সংকল্প আমি নিয়েছি। সব থেকে ভালো লেগেছে, আমি বলেছি যে আপনারা গ্রুপ করে প্রতিদিন রাত্রে ক্লাস করেন, এই যে আপনাদের শেখার যে আগ্রহ, এটি আমাকে কিন্তু আরও বেশি আগ্রহান্বিত করেছে। যার ফলে আমি ওই দিনই যেদিন জানতে পেরেছি যে আপনারা প্রতিদিন রাত্রে গ্রুপ করে করে কি ক্লাস হচ্ছে এগুলো নিয়ে রিসার্চ করেন, সেদিন থেকেই আমি সংকল্প করেছি যে আরও কিভাবে জ্যোতিষের এই রস বের করে আনা যায়, কোথার থেকে আনা যায়, কার কাছ থেকে আনা যায়, আমি এটি এনে আপনাদের সামনে উপস্থাপন করব। কারণ আমার থলিতে এত পরিমাণ বিদ্যা নেই, আমিও এখন শিখছি আপনাদের সঙ্গে, তো আরও কিছু শিখব। আমার জন্য একটু হয়তো সহজ হবে, কারণ আমি বিভিন্ন জ্যোতিষদের সঙ্গে মেশার সুযোগ পাই, আপনারা কিন্তু সেই পরিমাণ পান না, যার জন্য আমি একটু দ্রুত এটি শিখে আসতে পারবো, পেরে তারপরে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আর তুলে ধরতে পারলেই, যদি ধরতে পারি, তবেই আমি নিজেকে সার্থক মনে করব।
যে হ্যাঁ একটু হলেও আপনাদের জন্য বা আমার জন্য বা সকলের জন্য আমরা একটু হলেও এই জ্যোতিষশাস্ত্র দিয়ে উপকৃত হতে পেরেছি। তো বলুন এবার আপনাদের কি কি প্রশ্ন আছে আজকের ক্লাসে, আপনারা কোন কোন দিক বুঝতে বাকি আছে? ধরুন হাতের যে 9টি গ্রহের ক্ষেত্র, ও আরেকটু লক্ষ্য করুন এখানে আমরা আজকের হাতের যে 9টি গ্রহের মধ্যে যে আমারটি তো বুঝতে পেরেছেন যে আমার রাহু, শুক্র, শনি এই 3টি গ্রহ হচ্ছে অশুভ। তা শনির উপরে রাহুর দৃষ্টি, শুক্রের উপরে রাহুর দৃষ্টি, আর হচ্ছে কেতুর উপরেও রাহুর দৃষ্টি। তাছাড়া কেতু ষষ্ঠে, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ। ষষ্ঠ ঘর থেকে ব্যাধিপীড়া বিচার করা হয়, মানে অশুভ ঘর। অষ্টম ঘর থেকে নিধন বিচার করা হয়, দ্বাদশ থেকে ব্যয় বিচার করা হয়। দেখুন সেই 3টি গ্রহের ক্ষেত্রই কিন্তু চরমভাবে অশুভ হয়ে বসে আছে, যেটি আজকের আলোচ্য বিষয়। আমি কিন্তু বোর্ডে আমার গ্রহগুলো লিখেছি আর আপনারা যার যার গ্রহ লিখেছেন। তাহলে কে ছাত্র দেখুন, আমি আমাকে দিয়ে আপনাদের শেখানোর চেষ্টা করেছি, অর্থাৎ আমি আবারও বলছি আমি কিন্তু ছাত্র। তাহলে দেখুন আমারটা দিয়ে যখন বিচার করা হচ্ছে সেখানে কিন্তু আমার রাহু অশুভ, এখানে শুক্র অশুভ, এখানে শনি অশুভ। এই গোচর প্ল্যানেটেও কিন্তু দেখুন ষষ্ঠে কেতু বসে আছে, কেতুর তারিখ, কেতু অশুভ ফল প্রদান করেছে। দেখুন শুক্রের উপরে রাহুর দৃষ্টি পড়েছে, শনির উপর রাহুর দৃষ্টি পড়েছে, দেখছেন তো। আবার দ্বাদশপতি শুক্র, পঞ্চমপতি শুক্র চতুর্থে বসে আছে। তাহলে ব্যয়পতি শুক্র লগ্নের, আর পঞ্চমপতি বিদ্যাপতি শুক্র। আরে বিদ্যা আজকের এত সুন্দর ক্লাস হওয়ার পরেও যদি আপনারা প্রকৃতপক্ষে এই ক্লাসে কিছু বুঝে থাকেন, তারপরে ব্যাঘাত সৃষ্টি হবে কেন, হয়েছে কেন? এই পঞ্চমপতি হচ্ছে বিদ্যাপতি, তার উপরে রাহুর দৃষ্টি পড়েছে, এটি লক্ষ্য রাখতে হবে। শনি অষ্টমে নিধন স্থানে বসে আছে, সে জ্যোতিষ অর্থাৎ জ্যোতিষশাস্ত্রই হচ্ছে তার পেশা, সেখানে ব্যাঘাত সৃষ্টি করেছে। ষষ্ঠে কেতু বসে আছে, ভুল বোঝাবুঝি, সন্দেহ প্রবণতা, শারীরিক অসুস্থতা, দুর্ঘটনা, রক্তপাত, বিভিন্ন রকম কিছু ঘটে যাওয়ার কথা। আজকে ডাস্টারটি এখানে পড়ে গেল, আপনারা তো লক্ষ্য করেছেন, এতদিন ক্লাসে তো পড়েনি, আজকে পড়লো। কেন পড়লো? এটা উচ্চস্থান থেকে পতন কিন্তু কেতু ঘটায়। আমি যে কথাটি বলছিলাম যে একটি কাঁচের গ্লাসও যদি ভেঙে যায় তাহলেও কিন্তু লক্ষ্য রাখবেন। আরও একটি জিনিস লক্ষ্য করার বিষয়, কিন্তু আমরা যে 13 অর্থাৎ আনলাকি 13-এর যে ক্লাসটি নিচ্ছিলাম, এই 13-র মধ্যে আমরা প্রথম যখন শুরু করি আমাদের কিন্তু কথা ছিল যে আপনারা যতজন স্টুডেন্ট আছেন সবার জন্ম তারিখ, হাতের ছবি আমার কাছে পাঠাবেন, আমরা এটি নিয়ে বিচার করব। দেখুন প্রথমেই কিন্তু আমি বলেছি আপনারা 4 জনে পাঠিয়েছেন, অর্থাৎ এই যে আমি 4টি ছক কিন্তু তৈরি করে রেখেছি। দেখুন 1 নম্বর হচ্ছে লিটন জয়ধর, এই যে দেখুন লিটন জয়ধর। 2 নম্বর হচ্ছে সুব্রত কুমার কর্মকার, এই যে সুব্রত কুমার কর্মকার। 3 নম্বর হচ্ছে নিবেদিতা ঘোষ, এই যে নিবেদিতা ঘোষ। আর এই 4 নম্বর হচ্ছে সুরভি বিশ্বাস। এই 4 জনই দিয়েছেন। এর মধ্যেও কিন্তু সেই রাহু লুকায়িত রয়েছে, সংখ্যা 4 অর্থাৎ রাহু। এই যে এই 1, এই 2, এই 3, এই 4। কিভাবে মাপ পাবেন আপনারা এই রাহুর হাত থেকে বলুন? অর্থাৎ গ্রহের বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের কারোরই নেই। এভাবে আমাদের যদি রিসার্চ করি আমরা অতি দ্রুত জ্যোতিষশাস্ত্র গলাধকরণ করতে পারবো, কিছু জানতে পারবো, বুঝতে পারবো। আমি কিন্তু এর আগেও বলেছিলাম আমার ক্লাস 9 যখন শেষ হবে তখন কিন্তু আপনাদের ক্লাস নিতে হবে, আপনারাই কিন্তু আমাকে বোঝাবেন, এটি কিন্তু বলেছিলাম। সামনের ক্লাস প্রস্তুত থাকেন, সবার প্রস্তুত থাকতে হবে। আপনাদের কাছে কিন্তু আমি শিখতে চাইব আগামী ক্লাসে। দেখি আপনারা কি অনুধাবন করেছেন। তো আপনারা ভালো থাকুন।